সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম সকলকে টিউটোপিয়া লাইভ ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম টিউটোপিয়ার আলটিমেট প্রিপারেশন মাধ্যমিকের এই ম্যারাথন সিরিজে তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমাদের দেবজ্যোতি স্যার। শুরু করব আজকের গল্প। তো সবাইকে বলবো লাইভ ক্লাসে জয়েন করতে একে একে। ওকে, যারা যারা আছো একবার যারা জয়েন করছো লাইভ ক্লাসে ঝটপট একটুখানি চ্যাট বক্সে চলে আসবে। পারভেজ, ইয়াসির, সুজন, সবাইকে গুড আফটারনুন। মৌমিতা, সুব্রত, ওকে, রূপম, হ্যালো 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 হ্যালো, সবাইকে হ্যালো, সবাইকে ওয়েলকাম এবং সবাইকে আরও একবার স্বাগত দ্য মাধ্যমিক আলটিমেট প্রিপারেশন 2026 ম্যারাথন লাইভ সেশনে। দীপ্তকে ওয়েলকাম। চলো, সম্বিত, দীপ্ত, একদম, অনিন্দিতা, গুড আফটারনুন। ওকে, চলো। তো আমাদের কিন্তু চলছে মাধ্যমিক 2026 পরীক্ষার আগে লাস্ট মিনিটের প্রিপারেশন ম্যারাথন সেশন, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে আমি কিন্তু ইন ডিটেল যে টপিকগুলো গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য সেই টপিকগুলো নিয়ে কিন্তু ডিসকাশনস করছি। বলে দিচ্ছি কোন কোন পয়েন্টগুলোকে একটু এমফাসাইজ করতে হবে, একটু ভালো করে পড়ে যেতে হবে, কোন জায়গা থেকে কোন প্যাটার্নের প্রশ্ন আসতে পারে, এবং তার সাথে কিন্তু থাকছে কি না, অবশ্যই প্রত্যেকটা টেস্ট পেপার থেকে ফিল্টার করা এক ঝাঁক প্রশ্ন যা কিনা টপিক ধরে এসেছে প্রিভিয়াস ইয়ার্সগুলোতে এবং যেগুলো ইম্পর্টেন্ট আপকামিং মাধ্যমিক পরীক্ষা মানে 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য। তাহলে যে যে প্রশ্নগুলোকে আজকে দেবো সেই প্রশ্নগুলোকে খুব ভালোভাবে বাড়িতে লিখে রেডি করবে, প্র্যাকটিস করবে, যাতে করে পরীক্ষার সময় এই ধরনের প্রশ্ন এলে কোনোভাবে লিখতে অসুবিধা না হয়। এবং তার সাথে কিন্তু অবশ্যই যে টপিক আজকে আমরা পড়াতে শুরু করব, দ্যাট ইজ কল তোমাদের সেকেন্ড চ্যাপ্টার জীবনের প্রবাহমানতার যে টপিক আমরা কভার করছি সেটা হচ্ছে কোষ বিভাজন ও কোষ চক্র। এই পার্টটা কিন্তু রয়েছে। এই চ্যাপ্টারের আরেকটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে জননটা আমরা করব নেক্সট উইকের অর্থাৎ 3 তারিখের ক্লাসে। সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে এবং জয়েন করতে হবে লাইভ ক্লাসে। ওকে, তো চলো শুরু করব আজকের গল্প। শুভ দুপুর, চলো শুরু করি। হ্যালো, ওয়েলকাম, একদম ঠিক আছে, পাঠিয়ে দেবো। সম্বিত একবার আমাকে নক করবে অবশ্যই। চলো, তো শুরু করব আজকের গল্প। কোষ বিভাজন, কোষ চক্র, এই টপিক থেকে যে যে পয়েন্টগুলোকে পড়তে হবে, যে জায়গাগুলোকে একটু ভালো করে দেখে যেতে হবে, পুরোটা তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি। এবং তার সাথে সেল সাইকেলের পোর্শন, সেল ডিভিশনের যে টাইপসগুলো, সেখান থেকেও বলে দেবো কোন কোন পার্টগুলো অতি অবশ্যই পরীক্ষার জন্য তোমরা দেখে যাচ্ছ। চলো, তো আমাদের এই গল্প শুরু হচ্ছে, তোমাদের স্কেডিউল এখানে দেওয়া আছে, দেখে নেবে। 27 তারিখের গল্প আজকে চলছে কোষ বিভাজন, কোষ চক্র। এরপরে 3 তারিখে থাকবে জননের ফুল কনসেপ্ট, তারপরে থাকবে 10 তারিখে বংশগতি এবং জিনগত রোগের ফুল চ্যাপ্টার। 10 তারিখে ফুল 3 নম্বর চ্যাপ্টার কভার করব, অবশ্যই থাকতে হচ্ছে। নেক্সট হচ্ছে গল্প, তোমাদের এটা দেওয়া রয়েছে, যেটা তোমাদের প্রতিবারই দেওয়া থাকে চ্যাপ্টার ওয়াইজ স্কেডিউলের, তোমার নাম্বারের স্কেডিউল যেটা রয়েছে। চলো তাহলে শুরু করব আজকের গল্প। আমার গল্প, আমার হাতের তৈরি নোট, আমার হাতে করা জিনিস যা তোমাদের বোর্ডের মধ্যে রয়েছে, ইন ডিটেল পুরোটা বলা আছে, অল্প অল্প করে যেগুলো দরকার ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। ওকে, তাহলে শুরু করব আজকের গল্প। দেখো, আমরা শুরু করছি কোষচক্র, কোষ বিভাজনের গল্প। তাহলে এই বিষয়টাকে শুরু করতে গেলে প্রথম যে জায়গাটা ভীষণভাবে দরকার, একটা কনসেপ্টের জায়গা দরকার এবং তার সাথে অবশ্যই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দরকার। আমি এই পার্টটাতে কনসেপ্ট তো অবশ্যই বলবো তো বটেই, কিন্তু মেনলি ফোকাস করেছি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, যেগুলো কিনা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমি এক্সপেক্ট করছি যারা যারা আজকে এই ভিডিওটা দেখছো বা ক্লাসটা করছো, প্রত্যেকের এই চ্যাপ্টারটা বাড়িতে সারা বছর ধরে কোনো না কোনো সময় পড়েছো, একটা আইডিয়া কিন্তু অলরেডি আছে। আতাইউর, আই এম ফ্যান্টাস্টিক। চলো তাহলে দেখো, প্রথম যে গল্পটা এখান থেকে শুরু করব, কোষ বিভাজন, কোষ চক্র। এই যে কনসেপ্টটা রয়েছে, খুব সহজ করে বলতে গেলে যদি একদম ওয়ান লাইনে বলতে চাই, সেটা হচ্ছে, হ্যাঁ দিয়ে দেবো রাধিকা, অসুবিধা নেই। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজমস, এবং তার আগে কিন্তু আমরা ইউনিসেলুলার অর্গানিজমের উদাহরণ প্রত্যেকেই জানি। তো যখনই কোনো জীব সত্তাকে বা অর্গানিজমকে বেঁচে থাকতে হয়, তখন তাদের কিন্তু একটা অন্যতম জীবের বৈশিষ্ট্য, তার সেলকে ডিভাইড করার প্রয়োজন পড়ে। কেন? কারণ একটা সেল আজীবনকাল কিন্তু বেঁচে থাকতে পারে না, সে কিন্তু অমর হতে পারে না।
স্বাভাবিক অর্থে। তাই কিন্তু সেল ডিভাইড করতে হয়, এবং সেল ডিভিশন ইজ আ কমন প্রসেস ইন কেস অফ অল অর্গানিজম বলা যেতে পারে। আমরা কিন্তু বিষয়টিকে দেখতে পাই। তবে হ্যাঁ, যদি কেউ সেল ডিভিশন না করে তাহলে কি হবে? সেল ডিভিশন করা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেই সেলটা একটা সময় পর গিয়ে ডেড হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি সেখানে থাকছে, এবং নিজের নিয়মেই বা আমাদের বডির রেগুলেশনের নিয়মেই কিন্তু সেই সেলটা একটা সময় পরে তার অ্যাপোপ্টোসিস হবে, সে কিন্তু ডেড হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আজকে কভার করব কোষ বিভাজন, কোষ চক্র পুরোটা, বাকি থাকবে জননটা নেক্সট ক্লাসের জন্য। আজকে কোষ বিভাজন, কোষ চক্র, ডিএনএ, ক্রোমোজোম অল পুরো পোর্শনটা কিন্তু কভার হবে। ঈশিকাকে নমস্কার। তো যে কোনো অর্গানিজম যদি আমি কভার করতে চাই বা দেখতে চাই, সেখানে কিন্তু সেটা সেল নিয়েই তৈরি হয়, এটা মোটামুটি আমরা প্রত্যেকেই জানি। এবার এই সেলগুলোই ডিভাইড করতে পারে, অর্থাৎ সেল ডিভাইড করলে পরে তাকে আমরা বলবো সেল ডিভিশন। একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, 64 থেকে 128, এরমভাবে কিন্তু পরপর কিন্তু চলবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা বেশ। তো সাইটোপ্লাজমের যে গল্প ভালো করে বুঝি। তো সেল ডিভিশন হতে গেলে অবশ্যই প্রত্যেকে জানো দুটো ডিভিশন প্রয়োজন হয়। একটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস, যাকে বলা হচ্ছে নিউক্লিয়াসের ডিভিশন, আর একটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস, যাকে বলা হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশন। ঠিক আছে, তার মানে নিউক্লিয়াস বানানটা একটু ভুল আছে, দেখে নেবে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুটোরই কিন্তু ডিভিশন দরকার পড়ে সেল ডিভিশন করার সময়। বেসিক জায়গা, বেশি কিছু ঘাঁটায়নি, জানি, এই নিয়ে আলাদা করে বলার কিছু নেই। কিন্তু এবার যেটা বলার, মানে যেটা আমাদের এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা আমরা ট্রেন্ডে দেখছি, মানে গোটা 3-4টে টেস্ট পেপার ঘেটে ঘুটে পুরো চষে নেওয়ার পর আমরা যেটা দেখতে পেলাম, সেটা হচ্ছে যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে ক্রোম্যাটিনের পার্টটা। অর্থাৎ এই যে সেল ডিভিশন পড়ার পর আমরা দেখছি যে সেখানে নিউক্লিয়াসের ডিভিশন হতে লাগে এবং সাইটোপ্লাজমের ডিভিশন হতে লাগে। তাহলে সরাসরি প্রথমে আমরা দেখে নেব নিউক্লিয়াসের গল্পটা। নিউক্লিয়াস, যার মোটামুটিভাবে ক্লাস 9-এ আমরা পড়ে এসেছি, তার 4খানা অংশ থাকে, মানে আদর্শ নিউক্লিয়াসের 4খানা অংশ থাকে। একটা হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় জালিকা। তো আমরা এখানে মূলত নিউক্লিয় জালিকা নিয়ে কথা বলছি, যা তো আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড রয়েছে। তাহলে দেখো এখানে নিউক্লিয় জালিকার কথা বা ক্রোম্যাটিন জালিকার কথা আমরা এখানে বলছি। তোমাদের সিলেবাসের মধ্যে গল্পটা কিভাবে আছে বলা আছে যে ডিএনএ নিউক্লিয় জালিকা, মানে ডিএনএ, ক্রোম্যাটিন এবং ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক, তাই তো? একবার চ্যাট বক্সে লিখবে ইয়েস অর নো। ডিএনএ, ক্রোম্যাটিন এবং ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক, এই পার্টটা কিন্তু বইয়ের মধ্যে আছে। তো এই পার্টটা এবারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে যাচ্ছ। ঠিক আছে, তো অবশ্যই আমরা প্রথম শুরু করতে পারি কি দিয়ে? আমার পেন ফলো করবে ভালো করে, যেগুলো যেগুলো বলছি ভালো করে দেখার চেষ্টা করবে। পুরো বোর্ড আগে দেখতে গেলে কিন্তু ঘেটে যাবে, কিছু বুঝতে পারবে না। আমার কাছে রয়েছে হচ্ছে ডিএনএ, পরিষ্কার কথা। আমার কাছে রয়েছে একটা সেলের নিউক্লিয়াস, তার মধ্যে রয়েছে ডিএনএ। এই ডিএনএ কি তৈরি করে? এই ডিএনএ থেকেই তৈরি হয় ক্রোম্যাটিন জালিকা। ডিএনএ থেকেই তৈরি হয় ক্রোম্যাটিন জালিকা, মানে ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে তৈরি করে ক্রোম্যাটিন জালিকা, এবং ক্রোম্যাটিন জালিকা কুণ্ডলীকৃত হয়ে তৈরি করে ক্রোমোজোম। আই রিপিট, ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে তৈরি করে ক্রোম্যাটিন জালিকা, আর ক্রোম্যাটিন জালিকা কুণ্ডলীকৃত তৈরি করে হচ্ছে ক্রোমোজোম। তার মানে আমরা ভিন্ন ভিন্ন রূপগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা কোষের নিউক্লিয়াসের মধ্যে। ঠিক আছে, কিন্তু এবার প্রশ্ন হবে, কেন আমাকে ডিএনএর রূপভেদটা আসতে গেল? কেন ডিএনএকে তার রূপ পাল্টে ক্রোম্যাটিন জালিকা তৈরি করতে হলো? কেন ক্রোম্যাটিন জালিকাকে তার রূপটাকে পাল্টে ক্রোমোজোমকে তৈরি করতে হলো? কারণ এখানে প্রত্যেকের ডিভিশন অফ লেবার রয়েছে, প্রত্যেকের কাজগুলো ভাগ করা রয়েছে। খুব স্বাভাবিক ব্যাপার। আমি যখন তোমাদের কাছে ক্লাস নেব তখন আমাকে একটা ড্রেস আপ করে কিন্তু ক্লাসটা নিতে হয়। ঠিক একই রকমভাবে আমি যখন বাড়িতে থাকবো, আমি নিশ্চয়ই এই ড্রেস পরে বাড়িতে কাজ করবো না বা থাকবো না, ঘুমোবো না, আমার কিন্তু তখন ড্রেসটা পাল্টে যাবে। ঠিক আছে, আবার আমি যখন কোনো বিয়ে বাড়ি যাবো বা বিয়ে করতে যাব, তাহলে তখন কিন্তু আমার ড্রেসটা পাল্টে যাবে। মানে আমি মানুষটা কোথাও গিয়ে একটাই, বাট আমার রূপগুলো কোথাও না কোথাও কাজের সূত্রে তার অ্যাক্টিভিটিগুলো চেঞ্জ হওয়ার জন্য আমার রূপটাও কিন্তু পাল্টে যাচ্ছে। ঠিক এই কনসেপ্টটাই কিন্তু এখানে রয়েছে কোন জায়গাটা না, ডিএনএ, ক্রোম্যাটিন জালিকা এবং ক্রোমোজোমের মধ্যে। এটা তোমায় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে ডিএনএ সেটা কুণ্ডলীকৃত হওয়ার জন্য কাকে দরকার হয়?
প্রত্যেকেই জানো সেটা হচ্ছে হিস্টোন প্রোটিনের দরকার হয়, এবং হিস্টোন অক্টামার প্রোটিন দেখো লিখেছি হিস্টোন ইন্টু 2x4 ইউনিট, অর্থাৎ H2A H2B H3 H4, চারখানা হিস্টোন দুটো করে থাকে, মানে 4 দুগুণে 8 হিস্টোন অক্টামার, তার উপর ডিএনএ গুলো কিন্তু পেঁচিয়ে থাকে এবং ডিএনএ গুলো পেঁচিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে। আমি লিখিনি বিষয়টা, তোমরা অবশ্যই আমি লিখে দিচ্ছি, চলো অসুবিধা নেই। যে স্ট্রাকচারটা তৈরি করে তাকে বলা হচ্ছে নিউক্লিওজোম, তাকে বলা হচ্ছে নিউক্লিওজোম স্ট্রাকচার। তার মানে ডিএনএ হিস্টোন অক্টামারের ওপর কুণ্ডলীকৃত হওয়ার জন্য ডিএনএ যখন র্যাপ করে সেই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে নিউক্লিওজোম স্ট্রাকচার। এটা তোমাকে মনে রাখতে হবে। নিউক্লিওজোম মানে খুব সহজ করে বলতে গেলে একটা গোল বল নিচ্ছ, বলের মধ্যে ডিএনএটাকে একটা র্যাপ করে জড়িয়ে দিচ্ছ, এটা হচ্ছে নিউক্লিওজোম মডেল। এই যে নিউক্লিওজোম রয়েছে সেই নিউক্লিওজোম ফার্দার আবার কয়েল করতে শুরু করে, কয়েলিং করতে করতে কিন্তু তার আস্তে আস্তে এবার কি হয়, তার আস্তে আস্তে কুণ্ডলীকরণের পরিমাণটা বাড়তে শুরু করে। এর মধ্যে অনেকগুলো ইনফরমেশনস আছে, অর্থাৎ এখানে রয়েছে 30 ন্যানোমিটার ফাইবার আছে, 300 ন্যানোমিটার ফাইবার আছে, 700 ন্যানোমিটার এর স্ট্রাকচার আছে, তারপর হচ্ছে 1400 ন্যানোমিটার স্ট্রাকচার আছে। এরম কিন্তু পরপর স্ট্রাকচারগুলো কিন্তু রয়েছে। তোমাদের মাধ্যমিকের জন্য এই পোর্শনটা কি গুরুত্বপূর্ণ, মানে এই ডিজিটগুলো গুরুত্বপূর্ণ? 300, 1400, 30 ন্যানোমিটার না, এই পোর্শনটা তোমাদের মাধ্যমিকের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়, মানে মাধ্যমিকে কিন্তু এই বিষয় থেকে প্রশ্ন আসবে না। হ্যাঁ, এটা লাগবে হায়ার ক্লাসে, তোমরা যখন ক্লাস 11-এ উঠবে, তোমরা যখন নিট দেবে, তখন কিন্তু এই লেভেলগুলো দরকার, অর্থাৎ 30 ন্যানোমিটার, 300 ন্যানোমিটার, 700 ন্যানোমিটার, এগুলো তখন দরকার। এখন মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ নয়। মাধ্যমিক তোমায় কি বলে? মাধ্যমিক তোমায় বলে ভাই তুমি পড়ে নাও, ডিএনএ জড়িয়ে যায় হিস্টোন অক্টামারের উপর এবং তৈরি করে নিউক্লিওজোম। খালি এর সাথে অ্যাডিশনাল একটা পার্ট পড়ে নেবে, এই নিউক্লিওজোম স্ট্রাকচারকে স্টেবল করার জন্য একটা হিস্টোন প্রোটিন এসে এর সাথে অ্যাডিশনালি আটকে যায়। বলতে পারবে তার নাম কি প্রত্যেকে? নিউক্লিওজোম স্ট্রাকচারকে বলে দিয়েছিলাম ক্লাসে আমি, নিউক্লিওজোম স্ট্রাকচারকে স্টেবল করার জন্য আরও একটা হিস্টোন প্রোটিন এর সাথে এসে একটা সেলোটেপের মতো, একটা ক্লিপের মতো আটকে যায়। একদমই তাই রূপম বলে দিয়েছ, সেটা হচ্ছে H1 হিস্টোন, যাকে লিঙ্কার হিস্টোন বলা হয়। H1 হিস্টোন, তাকে লিঙ্কার হিস্টোন বলা হয়। তার মানে যদি আমাদেরকে জিজ্ঞাসা করে ডিএনএর গঠনে বা ক্রোমাটিনের গঠনে কতগুলো হিস্টোন পাওয়া যায়, আমরা কিন্তু অবশ্যই H2A H2B H3 H4 তো লিখবই, তার সাথে তোমরা কিন্তু চাইলে H1 হিস্টোনটাও অ্যাড করে দিতে পারো, নম্বর কাটবে না। যদিও তোমাদের সিলেবাসের মাধ্যমিকের জন্য দরকার নেই, বাট লিখলেও কোনো অসুবিধা হবে না, লিখতেই পারো। ঠিক আছে, তাহলে ওই H1 বা লিঙ্কার হিস্টোন এই নিউক্লিওজোম মডেলটাকে স্টেবিলাইজ করে, তারপর তারা কুণ্ডলীকৃত হতে হতে ক্রোমাটিন জালিকা তৈরি করে এবং সেই ক্রোমাটিন জালিকা আবার কুণ্ডলীকৃত হতে হতে তৈরি করবে কি? তৈরি করবে ক্রোম্যাটিড। লিখিনি আমি এখানে, ক্রোম্যাটিড তৈরি করবে। আর দুখানা ক্রোম্যাটিড নিয়েই আমরা কিন্তু একটা ক্রোমোজোমের দুটো আর্মকে দেখতে পাই। মনে করে দেখো, একটা ডায়াড ক্রোমোজোম যদি আমি বলি, ডায়াড মানে তার দুটো আর্ম রয়েছে, মাঝখানে সেন্ট্রোমিয়ার দিয়ে কানেক্টেড থাকে এবং দুটো ক্রোম্যাটিড নিয়েই কিন্তু কি তৈরি হয় না, একটা কিন্তু ক্রোমোজোম তৈরি হতে আমরা কিন্তু এখানে দেখি। তাহলে তোমাদের সিলেবাস অনুযায়ী ডিএনএ, নিউক্লিওজোম ভায়া হিস্টোন অক্টামার প্রোটিন, দেন কুণ্ডলীকরণ ক্রোমাটিন জালিকা, দেন হচ্ছে তৈরি হয় হচ্ছে ক্রোমোজোমের গল্প। এবং ক্রোমোজোম কখন তৈরি হয় প্রশ্ন করলে তুমি কি উত্তর দেবে? এখান থেকে প্রশ্ন আসতে পারে। ক্রোমোজোম একমাত্র তৈরি হবে হচ্ছে সেল ডিভিশনের সময়। যখন সেল ডিভিশন হতে শুরু করবে, সেল ডিভিশন যখন হবে, তখন কিন্তু একমাত্র ক্রোমোজোম তৈরি হতে আমরা এখানে দেখব। এটা তোমাকে মনে রাখতে হবে, যখন সেল ডিভিশন হবে, কোষ বিভাজন হবে, তখন কিন্তু হবে। তার আগে বা তারপরে সেল ডিভিশন হয়ে যাওয়ার পর সেই ক্রোমোজোম এর কুণ্ডলী খুলে গিয়ে আবার ক্রোম্যাটিন জালিকা বা ডিএনএ কন্ডিশনে চলে আসে, বা সেল ডিভিশনের অনেক আগে সে কিন্তু ডিএনএ বা ক্রোমাটিন জালিকার কন্ডিশনেই থাকে। কিন্তু কেন? কারণ ডিএনএর মধ্যে রয়েছে হচ্ছে জিন, যে জিন নামকরণ করেন বিজ্ঞানী জোহানসন, অনেক সময় স্তম্ভ মেলাতে দিয়ে দেয়, আমি এখানে লিখে দিয়েছি, অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তো ডিএনএর মধ্যে থাকে জিন। তার মানে জিন কাকে বলে? ছোটবেলায় পড়েছিলে, ফাংশনাল পার্ট অফ আ ডিএনএ, ইটস কল জিন। তার মানে জিন থাকে ডিএনএর মধ্যে, ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে ক্রোমাটিন জালক, ক্রোমাটিন জালিক কুণ্ডলীকৃত হয়ে ক্রোম্যাটিড, ক্রোম্যাটিড থেকে ক্রোমোজোম, পুরোটা ইন্টারকানেক্টেড। তাহলে এই জিন থেকেই আমরা কি পাবো? জিন থেকেই আমরা এমআরএনএ পাবো।
আরএনএ পেতে পারি, জিন থেকেই আমরা আরএনএ পেলে সেখান থেকে প্রোটিন পাবো, প্রোটিন মানেই তার এক্সপ্রেশন হচ্ছে, এটা মনে রাখতে হবে। তাহলে এই জিন থেকে বা ডিএনএর পোর্শন যে জিন, সেই জিন থেকে এমআরএনএকে তৈরি হতে গেলে অতি অবশ্যই তোমাকে এটা মনে রাখতে হবে, জিনকে কিন্তু অ্যাক্টিভ কন্ডিশনে থাকতে হয়। জিন যদি অ্যাক্টিভ কন্ডিশনে না থাকে তাহলে কিন্তু সেই জিন থেকে আমরা আরএনএকে পাবো না বা এমআরএনএকে পাবো না, এইটা মাথায় রাখতে হবে। আর এই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভিটির গল্পতেই একটা ছোট্ট টপিক তোমাদের সিলেবাসে ইনক্লুড করা আছে, সেটা ছোট্ট করে লিখেছি এখানে, ইট ইজ কল্ড ইউক্রোম্যাটিন, হেটেরোক্রোম্যাটিন। আবার ভালো করে বলছি, ঠান্ডা মাথায় শুনে নাও, আমি কিন্তু ঠিক সেই টপিকগুলো ছুঁয়ে যাচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একটু মাথায় রাখবে, একটু খাতায় রাখবে, একটু মনে রাখবে। তাহলে এখান থেকেই চলে আসে ইউক্রোম্যাটিন হেটেরোক্রোম্যাটিনের গল্প। এর মানে কি? ইউক্রোম্যাটিনের গল্প হচ্ছে স্বাভাবিক অবস্থায়, অর্থাৎ যখন সেল ডিভিশন হচ্ছে না, ভালো করে শুনবে, যখন সেল ডিভিশন হচ্ছে না তখন ক্ষারীয় রঞ্জকে তারা হালকাভাবে রঞ্জিত হয়, দেখবে বইয়ের মধ্যে পার্থক্য দেয়া আছে। আর যখন সেল ডিভিশন হয় তখন সেটা গাঢ়ভাবে রঞ্জিত হতে আমরা দেখি। বলবে কেন? সেল ডিভিশন হওয়ার সময় ক্রোম্যাটিন তো জড়িয়ে গিয়ে ক্রোমোজোম তৈরি হয়ে যায়, স্বাভাবিক। হালকা জায়গাগুলো যদি কুণ্ডলীকৃত হয়ে যায় দেখতে গাঢ়ই তো লাগবে, যেখানে প্রোটিন ঢুকে যায় মাঝখানে। তাহলে নর্মাল কন্ডিশনে যেগুলো হালকা রঙে রঞ্জিত হয় তাকে ইউক্রোম্যাটিন বলা হয়, যার মধ্যে অ্যাক্টিভ জিন অবস্থান করে। প্রায় 70% পর্যন্ত এখানে অ্যাক্টিভ জিনের অবস্থান আমরা লক্ষ্য করতে পারি, এবং এখান থেকেই সমস্ত প্রোডাক্টগুলো বেরোয়। অর্থাৎ আমার গায়ের রং কি হবে, তোমার নাকটা কীরকম দেখতে হবে, তোমার হাইটটা কীরকম হবে, তোমার গ্রোথ হরমোন ঠিকঠাকভাবে বেরোবে কিনা, তোমার দাড়িগোপ ঠিকঠাকভাবে গজাবে কিনা, তোমার ব্রেন কি করে কাজ করবে, ইচ অ্যান্ড এভরিথিং এই ইউক্রোম্যাটিন পার্ট থেকেই, এই ইউক্রোম্যাটিনের মধ্যে থাকা ডিএনএ এবং তার মধ্যে থাকা জিনের এক্সপ্রেশনের জন্যই কিন্তু আমাদের কাছে সেই আউটপুটটা আসতে পারে বা এসে থাকে। এটা তোমাকে মনে রাখতে হবে। আর উল্টো দিকে কে রয়েছে? তাকে রয়েছে হেটেরোক্রোম্যাটিন। আমরা কি পড়েছি পার্থক্যের মধ্যে? এই স্বাভাবিক অবস্থায় যা ক্ষারীয় রঞ্জকে গাঢ়ভাবে রঞ্জিত হয় তাকে আমরা হেটেরোক্রোম্যাটিন বলেছি। এর মধ্যে নিষ্ক্রিয় জিনের পরিমাণ বেশি থাকে বা নিষ্ক্রিয় জিন থাকে স্বাভাবিক অবস্থায়। আবার বলছি, খেয়াল রাখবে, স্বাভাবিক অবস্থায় নর্মাল কন্ডিশনে হেটেরোক্রোম্যাটিক টিমে থাকা ডিএনএগুলো বা জিনগুলো কিন্তু অ্যাক্টিভ হয় না, মানে সেখান থেকে কোনো প্রোটিন এক্সপ্রেশন আমরা দেখতে পাই না। এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এখান থেকে একটা এভলিউশনারি কোয়েশ্চেন অনেক সময় চলে আসতে পারে, তাহলে কেন একটা জিনের মধ্যে, একটা ডিএনএর মধ্যে কেন আমি এমন পোর্শনকে রেখে দেব যে পোর্শনটা কোনো অ্যাক্টিভিটি নেই, নিষ্ক্রিয় জিন রয়েছে? প্রশ্ন তো আসতেই পারে মনের মধ্যে, তাই না? তাহলে এভলিউশন কি বলবে? এভলিউশন বলবে হয়তো প্রাচীনকালে এই জিন হয়তো অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন সেই অব্যবহারের ফলে বা কোনোভাবে কোনো মিউটেশনের জন্য হয়তো সেই জিন এখন কার্যকরী নয়, হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। একটা ছোট্ট উদাহরণ দিই, আশা করি বুঝতে পারবে। প্রাচীনকালে হয়তো বন মানুষেরা কাঁচা শাকসবজি খেত, কাঁচা পাতা খেত, তখন তার বডিতে হয়তো, আই মেনশন দ্যাট, হয়তো, ইট মে বি, তার বডিতে হয়তো সেলুলেজ এনজাইম হয়তো বেরোতো। কিন্তু যখন থেকে তারা আগুনের ব্যবহার শিখলো, তারা রান্না করে খেতে শিখলো, তখন সেলুলোজ আস্তে আস্তে ডিজলভ হতে শুরু করলো, তখন সেলুলেজের আর দরকার হয়তো পড়লো না। তাহলে তখন যখন মানুষের দেহে হয়তো একটা সেলুলেস উৎপাদনকারী জিন থাকলেও থাকতে পারে কোনো এক সময়, তারপর যখন তারা কাঁচা শাকসবজি খাওয়া বন্ধ করলো তখন থেকে হয়তো সেলুলেস উৎপাদনকারী জিনটা আর অ্যাক্টিভ থাকলো না, হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে গেল। ইট মে বি অর মে নট বি, কারণ আমি দেখে যেতে পারিনি সেই কন্ডিশনে মানুষের জেনেটিক কনফিগারেশন কীরকম ছিল। বহু বিজ্ঞানী কেউই হয়তো জানেন না সেই কন্ডিশনে মানুষের জেনেটিক কনফিগারেশন ঠিক কীরকম ছিল, কোন জিন অ্যাক্টিভ ছিল, কোন জিন ইনঅ্যাক্টিভ ছিল। আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তাহলে ইউক্রোম্যাটিন হেটেরোক্রোম্যাটিন কিন্তু ভালো করে তোমাকে দেখে যেতে হবে, পার্থক্য দেখে যেতে হবে এটা। এবার একটা জিনিস খেয়াল করো, বলার সময় আমি বললাম ক্ষারীয় রঞ্জকে গাঢ়ভাবে রঞ্জিত হয়। হোয়াই নট অ্যাসিডিক পিগমেন্ট, রঞ্জক বা স্টেন বলা ভালো, স্টেন বলা ভালো। অ্যাসিডিক কেন বললাম না? কেন? কেউ বলতে পারবে? কেউ কি বলতে পারবে কেন অ্যাসিডিক বললাম না? কারণ ডিএনএ এবং আরএনএ বোথ আর নিউক্লিক অ্যাসিড, আর নিউক্লিক অ্যাসিডকে রং করতে গেলে আমার কাছে ফেভারেবল কি? আমার কাছে ফেভারেবল হচ্ছে ক্ষারীয় রঞ্জককে ব্যবহার করা, ফেভারেবল সেটা।
যাতে করে ভালো করে স্ট্রেনটা সেখানে ধরতে পারে। তাই দেখবে বইতে বলা আছে, নোটসে বলা আছে ক্ষারীয় রঞ্জকের কথা। এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় নিয়ে নিচ্ছ অবশ্যই। তাহলে এখানে বলে দিলাম ইউক্রোমাটিন পার্ট অবশ্যই এবারের পরীক্ষার জন্য ভালো করে দেখে যাচ্ছ। পার্থক্য আসতে পারে, বিসদৃশ্য সদৃশ্য আসতে পারে, বা কিছু একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন আসতে পারে। এরকম যদি কোয়েশ্চেন দেয় যে তুমি দেখলে একটি ডিএনএর মধ্যে প্রায় 80% জিন, ভালো করে শুনবে কোয়েশ্চেনটা, ভালো করে শুনবে, তুমি দেখলে একটি ডিএনএর মধ্যে প্রায় 80% জিন গাঢ়ভাবে রঞ্জিত হয়ে রয়েছে স্বাভাবিক অবস্থায়। এই অবস্থাটিকে দিকে রেখে তুমি কি সিদ্ধান্তে আসতে পারো বলো? উত্তরটা কে বলবে? চ্যাট বক্সে উত্তরে ভরে যাক। চলো কোয়েশ্চেনটা বলি। তুমি পর্যবেক্ষণ করে দেখলে কোনো ডিএনএর মধ্যে 80% জিন ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হয়ে রয়েছে স্বাভাবিক অবস্থায়। এই অবস্থা দেখে তুমি কি সিদ্ধান্তে আসতে পারবে? ঝটপট চ্যাট বক্সে প্রত্যেকের আমার উত্তর চাই। হ্যাঁ, মিলিঝুলি অ্যান্সার আসছে, একদমই তাই। যে আমাকে বলা হচ্ছে স্বাভাবিক অবস্থায় ক্ষারীয় রঞ্জকে গাঢ়ভাবে রঞ্জিত, মানে এখানে বলা যেতে পারে হয়তো এই জিনটার ডিএনএর মধ্যে বা ক্রোমাটিনটার মধ্যে হেটেরোক্রোমাটিন বেশি আছে, হয়তো এখানে জিনগুলো সঠিকভাবে অ্যাক্টিভ নয় বা কার্যকরী নয়, আমরা এটাই বলতে পারবো। তার মানে আমাদেরকে বলা হচ্ছে, ওই যে একটা সংবিধান একটা কথা বলেছে ক্রসিং ওভার হবে না, একদমই তাই। হেটেরোক্রোমাটিনে কিন্তু ক্রসিং ওভার আমরা দেখতে পাবো না, ইউক্রোমাটিনে ক্রসিং ওভার দেখতে পারবো নর্মাল কন্ডিশনের ক্ষেত্রে। এটা তোমাকে মনে রাখতে হবে। তার মানে কনসেপ্ট একই, একটু কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু পাল্টে যেতে পারে, তার জন্য তৈরি থাকো। এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এটাই সব থেকে বড় আমাদের কাছে ডিল করার বিষয়। কোয়েশ্চেন প্যাটার্ন তোমাকে জ্বালিয়ে খাবে, কিন্তু তোমরা জ্বলবে না, তোমরা জ্বালিয়ে দিয়ে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। চলো তাহলে এবারে আমরা দেখে নিলাম এই পোর্শনটা কিভাবে কি হয় কি না হয়, কি বৃত্তান্ত এইখান থেকে। তো এবার চলে আসবো সরাসরি এই জায়গাতে। এবার কি দেখবো আমরা, দেখে নাও। আমরা এবার চলে আসবো ক্রোমোজোমের গল্পে। এবার হরিল্লুট প্রশ্নগুলোতে আসছে বিসদৃশ্য সদৃশ্য যদি কোয়েশ্চেন পড়ে যায়, ছাঁকা নম্বর আলাদা করে ভাবার কিছু নেই। ক্রোমোজোম নিয়ে পড়ছি। ক্রোমোজোম কত রকমের হয়? দু রকমের হয়, একটা হচ্ছে অটোজোম আর একটা সেক্স ক্রোমোজোম, যাকে আমরা অ্যালোজোমও বলতে পারি, তাই তো? তাকে আমরা অ্যালোজোমও বলতে পারি। এবার অটোজোমকে কিন্তু সোমাটিক ক্রোমোজোমও বলা হয়, ভালো করে শুনবে। আমি প্রচুর টেস্ট পেপারের এ পোর্শন দেখেছি এই সমস্ত ওয়ার্ডগুলোকে ব্যবহার করে সমস্ত স্টুডেন্টদের কিন্তু ভ্যাবাচাকা খাইয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। আমরা সোমাটিক বললো বুঝতে পারলাম না, অটোজোম বললে কিন্তু সোমাটিক ক্রোমোজোমও অনেক জায়গায় বলে, অটোজোমকে এটা মাথায় রাখতে হবে। আর সেক্স ক্রোমোজোম বললে কিন্তু অবশ্যই অ্যালোজোমের কথা কিন্তু অবশ্যই দেখে নিচ্ছ। এবং অবশ্যই মানুষের ক্ষেত্রে বিচার করলে 2n = 44, 44টা 2n ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, আর 2n = XX XY। প্রত্যেকেই জানো কেন, মেলের ক্ষেত্রে XX, ফিমেলের ক্ষেত্রে XY ইন কেস অফ নর্মাল কন্ডিশন। এটা কিন্তু অবশ্যই তোমাকে রেখে দেয়। ফিমেলের ক্ষেত্রে কি দেখবে? ফিমেলের ক্ষেত্রে হলো এরা সেক্স ক্রোমোজোমের দিক থেকে এরা হচ্ছে হোমোজাইগাস, আর মেলের ক্ষেত্রে কি হবে? সেক্স ক্রোমোজোমের দিক থেকে এরা হলো, কে বলবে বলে ভালো? মেলের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোমের দিক থেকে এরা কি? ফিমেলের ক্ষেত্রে যদি হোমোজাইগাস হয়, মেলের ক্ষেত্রে হচ্ছে হেটেরোজাইগাস। বেসিক হরিল্লুট প্রশ্ন, পারবে, আমার মাথা ব্যথা নেই, আমার চিন্তা নেই এই নিয়ে, পারবে, না পড়ালেও পারবে, জাস্ট বলে বেরিয়ে গেলাম। এর সাথে আর কি পড়তে হবে একটু দেখবে, প্রত্যেকের বইতে বিভিন্ন প্ল্যান্ট এবং অ্যানিমেলের ক্রোমোজোম সংখ্যাটা দেওয়া আছে, একটু দেখে যেও। সম্ভাবনা কম, আসার সম্ভাবনা খুবই কম, তাও যার যা বইতে আছে একটু দেখে যাও, তাহলেই হবে। সম্ভাবনা কম যেটুকু। তাহলে আমরা ক্রোমোজোমের টাইপসগুলোকে পড়লাম, এটা অবশ্যই তুমি এখানে দেখে নিচ্ছ। ক্রোমোজোমের ধরন অনুসারে ক্রোমোজোমের টাইপসগুলোকে এখানে আমরা পড়লাম। এর সাথে আরেকটা পার্ট করবে, ভালো ভালো কোয়েশ্চেন ঢোকে, হোয়াট ইজ জিনোম? জিনোম কাকে বলে? জিনোম কাকে বলে? হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, ইটস কল্ড জিনোম। মানে কোনো জীবের মধ্যে তার যে হ্যাপ্লয়েড সেট অফ জিন বলতে পারো, হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম বলতে পারো, যা খুশি বলতে পারো, তার যে হ্যাপ্লয়েড সেট মানে এন সংখ্যক বা এন নাম্বার, তাকেই বলা হচ্ছে জিনোম। অবশ্যই এটা দেখে যাচ্ছ, কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ। এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ডিরেক্ট কোয়েশ্চেনই দিলে পারবে, চিন্তা নেই, হলো, অসুবিধে কিছু নেই। এবারের বক্তব্য সরাসরি চলে যাব কোন জায়গাতে, চলে এসো ক্রোমোজোমের গঠন। এবারের মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য হট টপিক ড্রয়িং আসতে পারে, দেখে নেবে, বুঝে নেবে, চিনে নেবে, এঁকে নেবে। অবশ্যই ক্রোমোজোমের গঠন বড় প্রশ্নে আসতে পারে, পাঠ প্রশ্নে আসতে পারে। ক্রোমোজোমের গঠন এবং স্ট্রাকচার ভালো করে এঁকে লিখে প্র্যাকটিস করে যাবে। স্যার এই ছবি আঁকতে হবে না,
যার যা বইতে আছে তাই ছবি আঁকতে হবে। ছবি আমি দেখাবো আজকে নয়, ছবি দেখাবো শেষ দিনের জন্য। ছবি দেখাবো ঠিক 24 তারিখে তোমাদের ক্লাস থাকবে, দেখে নেবে। 24 তারিখের ক্লাসটায় আমরা কিন্তু ছবি নিয়ে বলবো, দেখিয়ে দেবো সেখানে কিভাবে ছবি আঁকতে হবে, কিভাবে ড্র করতে হবে, কোন কোন পয়েন্টগুলো বলতে হবে, কোন ড্রটা কিভাবে করলে তাড়াতাড়ি আঁকা যায়। ইচ অ্যান্ড এভরিথিং থাকবে ওই লাস্ট ক্লাসের জন্য। এই কদিনে তোমরা নিজেরা প্র্যাকটিস করো। তো ক্রোমোজোমের গঠন অবশ্যই দেখছো এখানে, এবং ক্রোমোজোমের গঠনকে পর্যালোচনা করার জন্য এই কোশ্চেনটা মাঝে মাঝে দিয়ে দেয়। একটি ক্রোমোজোমের গঠনকে পর্যালোচনা করার জন্য, তাকে পর্যবেক্ষণ করার জন্য কোন সময় ক্রোমোজোমকে দেখা উচিত, সেটা হচ্ছে মেটাফেজ সেল ডিপ মানে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায়। আই রিপিট, মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় কিন্তু ক্রোমোজোম সব থেকে ভালো দৃশ্যমান হয়, সব থেকে ভালো তাকে পর্যবেক্ষণ করা যায়। বাকি সময় প্রোফেজে তখন তো পুরোপুরি ক্রোমোজোম তৈরি হয়নি, সবে কুণ্ডলীকরণটা কমপ্লিট হচ্ছে। অ্যানাফেজের ক্ষেত্রে দুদিকে চলে যায়, এদিক ওদিক চলে যায়, ঠিকভাবে বুঝতে পারা যায় না। টেলোফেজে তো আবার কুণ্ডলীকরণ খুলে জালক চলে আসবে। তাই সব থেকে ভালো হচ্ছে মেটাফেজ দশা, মাথায় রাখবে কোশ্চেনটা। এরপর হচ্ছে কি, এবার এর মধ্যে কি কি কম্পোনেন্ট আছে, ঠিক আছে, অলরেডি পড়েছো, বহুবার পড়েছো, জানো, আলাদা করে বলার কিছু নেই। কিন্তু যেগুলো আলাদা করে আরেকবার রিভিশন করার দরকার আছে ওটা বলে দিচ্ছি। ক্রোমোজোম স্ট্রাকচারের মধ্যে আমরা কি পাবো, ডেফিনেটলি দেখবে যখন তুমি ক্রোমোজোম দেখছো, একটু ছবিটা ছোট্ট করে সবার জন্য আঁকবো, দেখবে ক্রোমোজোমের ছবিতে এরম একটা গঠন থাকে, এরম একটা গঠন দেখবে থাকে। এই গঠনটার মধ্যে তোমরা কি পাবে, দেখবে এরকম দুখানা স্ট্রাকচার পাবে। তো বলবে ইয়েস অর নো, প্রত্যেকে বলবে হ্যাঁ কি না, প্রত্যেকে বলবে ইয়েস অর নো, বলে ইয়েস স্যার। এই প্রত্যেকটাকে বলা হচ্ছে স্যার ক্রোমাটিড বলা হয়, এই প্রত্যেকটা থ্রেডকে বলা হচ্ছে ক্রোম্যাটিড বলা হয়। এটা তোমাকে মাথায় রাখতে হবে, এই প্রত্যেকটা থ্রেডকে বলা হচ্ছে ক্রোম্যাটিড আমরা কিন্তু বলতে পারবো, এটা অবশ্যই তোমায় কিন্তু মনে রাখতে হবে। এই যে ক্রোম্যাটিড, এইবার ঠান্ডা মাথায় ভালো করে শুনবে, এই ক্রোম্যাটিড কুণ্ডলীকৃত কন্ডিশনে থাকে যখন, তখন তাকে আমরা ক্রোমোনিমা বলি। ক্রোমোনিমা হচ্ছে প্লুরাল ফর্ম। এর আরেকটা নাম দেখবে বলা আছে ক্রোমোনিমাটা। ক্রোমোনিমাটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, মানে সিঙ্গেল ক্রোমাটিডকে আমরা ক্রোমোনিমাটা বলতে পারি, আবার প্লুরাল ক্রোমাটিড মানে দুটো ক্রোমাটিডকে আমরা ক্রোমোনিমা বলতে পারি। তার মানে কি এইটা আপনি বলতে চাইছেন যাহাই ক্রোমাটিড তাহাই ক্রোমোনিমা? ইয়েস, তার রূপটা আলাদা, একটা বেশি কুণ্ডলীকৃত, একটা কম কুণ্ডলীকৃত, এর বাইরে কিছু না। আর এই যে ক্রোমাটিড রয়েছে এটাই কুণ্ডলীকৃত অবস্থায়, এখানে রয়েছে হচ্ছে ক্রোমোনিমা। এই কুণ্ডলীগুলো স্যার কুণ্ডলীগুলো কেন? কারণ ওই যে হিস্টোনক্টামার নিয়ে নিউক্লিওজোম দিয়ে কুণ্ডলী হচ্ছে, হবে তো বটেই এটা। তো ওইখানে পুঁতির মতো অংশ থাকে, তাকে দেখবে বইয়ের মধ্যে কি লেখা আছে বলো, ঝটপট প্রত্যেকে চ্যাট বক্সে লিখবে বইয়ের মধ্যে সেখানে কি লেখা আছে। বইয়ের মধ্যে সেখানে লেখা ক্রোমোমিয়ার লেখা আছে, তাই তো? ক্রোমোমিয়ার কুণ্ডলীকৃত মানে ক্রোমোমিয়ার, ক্রোমোনিমা সবই ক্রোমাটিডের মধ্যেই গল্প। ক্রোমাটিডের গঠনকেই অল্প বিস্তার বলা হয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তার নামকরণ হয়েছে, তাতে করে আইডেন্টিফাই করাটা সহজ হয়। খুব স্বাভাবিক ব্যাপার। আমার আধার কার্ড হচ্ছে, আমার ভোটার কার্ড হচ্ছে, আমার রেশন কার্ড হচ্ছে, আমার উন্নয়নের কার্ড হবে ডেফিনেটলি। তো আমার কেন, আমাকে চেনার জন্য, আমাকে আইডেন্টিফাই করার জন্য, এই তো, আর বাইরে তো কিছু না, তাই না? ওকে, ক্রোমোনিমা। এবার নেক্সট হচ্ছে প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার যাকে বলা হয়। এই যে সেন্ট্রোমিয়ার আছে ভালো করে বুঝবে, সেন্ট্রোমিয়ার এই জায়গাটাকে সেন্ট্রোমিয়ার বলা হয়, আর এই জায়গাটাকে সেন্ট্রোমিয়ার ভালো করে দেখবে। এই হলো সেন্ট্রোমিয়ার রিজিয়ান, এই হলো সেন্ট্রোমিয়ার রিজিয়ান, এইখানে সেন্ট্রোমিয়ার রিজিয়ান রয়েছে। এই সেন্ট্রোমিয়ার রিজিয়ানের বাইরের দিকে থাকে প্রোটিন চাকতি। এই সেন্ট্রোমিয়ার রিজিয়ানের সাথে লাগোয়া থাকে একটা প্রোটিন চাকতি যাকে বলা হচ্ছে কাইনেটোকোর। এটা তোমাকে পড়তে হবে অতি অবশ্যই। হোয়াই, কেন আমি এর উপর জোর দিলাম? কারণ কাইনেটোকোরের সাথেই যুক্ত হয় কি, কাইনেটোকোরের সাথেই যুক্ত হয় বেমতন্তু। কাইনেটোকোরের সাথেই যুক্ত হবে বেমতন্তু, যা আমার কোষ বিভাজনকে প্রমোট করবে। বোঝা গেল কি বোঝা গেল না প্রত্যেকে বলবে। সেন্ট্রোমিয়ার বা মুখ্য খাঁজের সাথে কাইনেটোকোর এই প্রোটিন থাকে, যার সাথেই যুক্ত থাকে বেমতন্তু, মাইক্রোটিউবিউল।
মাইক্রোটিউবিউলার স্ট্রাকচার, তার মধ্যে টিউবিউলিন প্রোটিন থাকে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তোমাকে। তাহলে তুমি প্রাথমিক খাজ পড়ছো, কাইনেটোকোর পড়ছো, তার মানে যদি স্তম্ভ মেলাওতে বা ছোট প্রশ্নে দেয়, তার মানে কাইনেটোকোর কার সাথে কানেক্টেড? কাইনেটোকোর কিন্তু কানেক্টেড প্রাথমিক খাজ বা মুখ্য খাজ বা সেন্ট্রোমিয়ারের সাথে। ক্লিয়ার? একবার চ্যাট বক্সে ঝটপট ইয়েস অর নো মাথায় রাখবে এই পয়েন্টটা ভালো করে। এরপর হচ্ছে গৌণ খাজ বা সেকেন্ডারি কনস্ট্রিকশন যাকে বলা হয়, মানে প্রাথমিক খাজ বা মুখ্য খাজ বা সেন্ট্রোমিয়ারের এর পরবর্তী রিজিয়ান বাদে কিছু কিছু জায়গায় আমরা কনস্ট্রিকশন সেখানে দেখতে পাই, গৌণ খাজ বলা হয়। এই গৌণ খাজেরই একটা ভার্সন হলো NOR, ভালো করে বুঝবে। তার মানে NOR কি গৌণ খাজ? ইয়েস। গৌণ খাজের মধ্যে একটা জায়গার নাম হচ্ছে NOR, নিউক্লিওরার অর্গানাইজার। এটাকে পড়তে হবে কেন? এখানের এই NOR রিজিয়ানের মধ্যে যে ক্রোম্যাটিন রয়েছে বা যে ডিএনএ রয়েছে, যাই থাক না কেন, সেখানে থেকে তৈরি রয়েছে RDNA, রাইবোজোমাল ডিএনএ। এটা তোমায় পড়তে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট। রাইবোজোমাল ডিএনএ NOR এর পজিশনে উপস্থিত থাকে, তার মানে সেখানে রাইবোজোমাল RNA বা rRNA কিন্তু তৈরি হতে আমরা দেখব। এবং রাইবোজোমাল ডিএনএ তাহলে কি তৈরি করবে? রাইবোজোমাল ডিএনএ থেকে তৈরি হবে রাইবোজোমাল RNA, রাইবোজোমাল RNA থেকে তৈরি হবে রাইবোজোমের দুটো সাব ইউনিট। বলবে ইয়েস অর নো, বলবে ইয়েস অর নো। রাইবোজোমাল থেকে আর ডিএনএ থেকে রাইবোজোমাল RNA, রাইবোজোমাল RNA থেকে রাইবোজোমের দুখানা সাব ইউনিট পড়েছি, ঠিক আছে, সেটা তৈরি হতে তারা হেল্প করবে। এছাড়া রাইবোজোমের মধ্যে কিন্তু বেশ কিছু RNA থাকে, 16SR RNA থাকে, সেগুলোকেও তৈরি করতে হেল্প করবে এই রাইবোজোমাল ডিএনএটা। কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে NOR এর গল্পটা, ঠিক আছে, এই পোর্শনটা। এবং এই NOR এর পোর্শনটা কোন জায়গায়, লোকেশনটা মোটামুটি কোন জায়গাটা, মোটামুটি তোমরা ক্লাস 9-এ পড়েছো নিউক্লিওলাস যে রিজিয়ানটা, নিউক্লিওলাস যে রিজিয়ান, সেই রিজিয়ানের কাছাকাছি পজিশনে স্বাভাবিকভাবে NOR-কে আমরা দেখতে পাই বা তাকে লোকেট দেখতে পাই। ম্যান্ডেটরি নয় যে থাকবে, বাট সেখানে দেখা যায় মোটামুটি হয়। বলো, তারপরে স্যাটেলাইট বডি মানে স্যাট ক্রোমোজোম, অর্থাৎ খুব সহজ করে বলতে গেলে ক্রোমোজোমের স্ট্রাকচারের মধ্যে দেখো মাঝে মাঝে এখানে গৌণ, মানে এখানে কিন্তু আরেকটা গৌণ খাজ, সেকেন্ডারি কনস্ট্রিকশন। একটু শেষের যদি এন্ড পাতায় যদি সেকেন্ডারি কনস্ট্রিকশন হয়, গৌণ খাজ হয়, একটা ছোট্ট বাবল মতো তৈরি হয়, তাকে স্যাটেলাইট বলা হয়। এটাকে বলা হয় স্যাট ক্রোমোজোম বলা হয়, জানো, আলাদা করে বলার কিছু নেই এই পোর্শনটা। আর তারপর হচ্ছে টেলোমিয়ার রিজিয়ান, টেলোমিয়ার মাস্টিড ক্রোমোজোমের দুটো এন্ড পার্টকে, মানে এটা এই এন্ড পার্ট বা এই এন্ড পার্ট যাই হোক না কেন, ক্রোমোজোমের সাধারণত দুটো বাহু মেনলি থাকে, P বাহু Q বাহু থাকে। মানে যদি সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী দেখি, তার দুটো বাহু হয়, P বাহু Q বাহু হয়। সাধারণ অর্থে ছোট বাহুটাকে P বাহু বলা হয়, বড় বাহুটাকে Q বাহু বলা হয়, ঠিক আছে। তো দুটো বাহুর দুটো এন্ড থাকবে, এই প্রত্যেকটা এন্ডকে বলা হচ্ছে টেলোমিয়ার। এই টেলোমিয়ারের গুরুত্ব, এই যে টেলোমিয়ার রয়েছে তার সিগনিফিকেন্স তোমাকে পরীক্ষার জন্য পড়ে যেতে হবে, তার সিগনিফিকেন্স তোমাকে পরীক্ষার জন্য পড়তে হবে। গুরুত্ব কি? টেলোমিয়ার রিজিয়ান, টেলোমিয়ার রিজিয়ান কিন্তু ভালো করে বুঝবে, এই রিজিয়ানের মধ্যে আমরা প্রচুর অ্যাডেনিন সমৃদ্ধ বেস পেয়ার আমরা খুঁজে পাই। এই রিজিয়ানটা ক্রোমোজোমকে বিভিন্ন ধরনের যে এক্সোনিউক্লিয়েজ আছে, আই রিপিট, বিভিন্ন ধরনের যে এক্সোনিউক্লিয়েজ আছে বা ডিএনএস, যা কিনা আমার ডিএনএকে ড্যামেজ করে বা ডিএনএকে কাট করে বা ডাইজেস্ট করে, সেখান থেকে প্রোটেক্ট করায়। মানে টেলোমিয়ার এন্ড পার্ট রিজিয়ান সবসময় ডিএনএর ভেতরের জিনকে প্রোটেক্ট করায়। এই টেলোমিয়ার দেখা গেছে, এবার রিসার্চ কি বলছে, রিসার্চ বলছে যে দেখা গেছে যাদের টেলোমিয়ার রিজিয়ান যত শর্ট, টেলোমিয়ার রিজিয়ান যত তাড়াতাড়ি ড্যামেজ হয়, সেই সমস্ত মানুষগুলো তত তাড়াতাড়ি মৃত্যুর মুখে ঢলে পড়ে বা তার মধ্যে ক্যান্সার হওয়ার বা তার এজিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মানে এমন নয় যে টেলোমিয়ার শর্ট হলে পরেই এরকম হবে, কিন্তু হ্যাঁ, ম্যাক্সিমাম রিসার্চ আমাদের বলছে টেলোমিয়ার যেহেতু জিনকে প্রোটেক্ট করছে এন্ড পার্টে থেকে, তো সেটা ড্যামেজ হলে পরে জিনের ওপর এফেক্টটা বেশি পড়বে। তো টেলোমিয়ার রিজিয়ন কিন্তু অবশ্যই আমাদের পুরো
হেলথকে বলো, আমাদের এজিংকে বলো, আমাদের গ্রোথকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে টেলোমিয়ার রিজিয়ান। এখনকার জন্য এইটুকু। যখন হায়ার ক্লাসে যাবে, 11-এ উঠবে, তখন দেখাবো যে ডিএনএর মধ্যে নিজস্ব একটা ক্ষমতা আছে যে কিনা নিজে থেকেই তার এন্ড রিজিয়ানকে তৈরি করতে পারে। কি বললাম? ডিএনএর মধ্যে নিজস্ব ক্ষমতা আছে যে নিজে থেকেই তার এন্ড রিজিয়ানকে আরেকটু এক্সটেন্ড করে দেয়, আরেকটু এক্সটেন্ড করে দেয়, আরেকটু এক্সটেন্ড করে দেয়, আরেকটু এক্সটেন্ড করে দেয়, যাতে করে মূল জিন কোনো না কোনোভাবে এফেক্ট হতে পারে। এই সিস্টেমটাও আছে। আমরা টেলোম্যারেজ এনজাইমের কথা এখানে পড়বো, যা টেলোমিয়ারে কাজ করে, আমরা পড়বো। সেটা মাধ্যমিকে নয়, সেটা হায়ার ক্লাসে। ওকে, তাহলে এখানে আমরা ক্রোমোজোমের গঠন আবার বলছি। এবারের মাধ্যমিকের পরীক্ষার জন্য নিউরন যেমন ভালো করে প্র্যাকটিস করছো, ক্রোমোজোম স্ট্রাকচারটা এঁকে লিখে ভালো করে প্র্যাকটিস করবে। বাড়িতে ভালো করে দেখে প্র্যাকটিস করা শুরু করো। বাকি গল্প আমার থাকবে 24 তারিখে। তাহলে এখানে আমরা বলে ফেললাম ক্রোমোজোমের গল্প কি রয়েছে কি না রয়েছে। ঠিক আছে, এবার সরাসরি কোথায় ঢুকবো? সরাসরি এবারে আমরা ঢুকবো হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানে। ভীষণ গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকে জানো ক্রোমোজোমের রাসায়নিক উপাদান থেকে দুটো কোয়েশ্চেন ভীষণভাবে এবারে আমাদেরকে ভাবাচ্ছে যদি চলে আসে, এবং প্রত্যেকে জানো কি এর মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে। স্যার নিউক্লিক অ্যাসিড কি থাকে স্যার এর মধ্যে? নিউক্লিক অ্যাসিড, এর মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসাবে থাকবে ডিএনএ, আরএনএ। স্যার এই নিয়ে আমার মাথা ব্যথা নেই, এই নিয়ে মাথা ব্যথা নেই, না পড়লেও চোট চলে উঠবে, কোনো অসুবিধে নেই। আচ্ছা, রাজস্বীর দেরি হয়েছে, কি আর করা যাবে, গেম হাতের বাইরে বেরিয়ে গেছে। যেখান থেকে প্রশ্নটা আসবে, এর মধ্যে কি আয়ন আমরা পাই? আচ্ছা, এখানে ম্যাগনেসিয়াম আয়ন আমরা পাই, বেশ। আমরা ক্যালসিয়াম আয়ন আমরা পাই, আমরা আয়রনের ফেরাস কন্ডিশনার আয়ন আমরা পাই। তাহলে ক্রোমোজোমের গঠনের জন্য এই আয়নগুলোর দরকার পড়বে। স্যার প্রশ্নটা এখান থেকে ঢুকবে, এইটা মাথায় আসবে। আর একটা প্রশ্ন কোত্থেকে ঢুকবে আশা করি বুঝে গেছো। ক্রোমোজোম তৈরির জন্য কি প্রোটিন দরকার, কি অ্যামিনো অ্যাসিড দরকার? জান চলে যাক, জান চলে গেলে তো হবে না। খাওয়া ভুলে যাও, ঘুমানো ভুলে যাও, সব কিছু ভুলে যাও, এই পার্টটা অবশ্যই পড়ে যাবে। ক্রোমোজোম তৈরির জন্য কি কি প্রোটিন দরকার? হিস্টোন প্রোটিন দরকার। আমরা কি পড়ে এলাম একটু আগে? বলবে ইয়েস স্যার, এখানে পড়ে এলাম H2A, H2B, H3, H4 এবং তার সাথে লিঙ্কার হিস্টোন H1 হিস্টোন পড়ে এলাম। ঠিক আছে, হিস্টোন প্রোটিন পড়লাম এবং তার সাথে পড়লাম এবং রয়েছে নন হিস্টোন প্রোটিন এখানে রয়েছে। হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন এখানে রয়েছে। কিন্তু স্যার প্রশ্নটা কি এখান থেকে আসে? না, আর একটু গভীর থেকে আসে। তাই তো কোনো এক সিনেমার গানে বলেছে গভীরে যাও, আরও গভীরে যাও। স্যার গভীরে গেলে কি হবে? হিস্টোন প্রোটিন তৈরির জন্য কোন কোন অ্যামিনো অ্যাসিড দরকার, এইখান থেকে প্রশ্নটা আসে। সেটা কি? একটা হচ্ছে দরকার আমাদের আর্জিনিন আছে, আর্জিনিন, আর একটা হচ্ছে লাইসিন আছে। প্রত্যেকেই জানো হিস্টোন ক্ষারীয় প্রোটিন। আশা করি প্রত্যেকেই জানো হিস্টোন হচ্ছে ক্ষারীয় প্রোটিন। খাতায় নোট করবে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড আর্জিনিন এবং লাইসিন। স্যার প্রশ্নটা এখান থেকে ঠুকবে আমাকে। ইয়েস, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, হিস্টিডিন বলতে পারো, অসুবিধা নেই, দেখে নেবে কার কার বইতে এখানে আছে। আর এখানে কি আছে? নন হিস্টোন প্রোটিনের মধ্যে কোন কোন পাবো? মেনলি এখানে পাবো হচ্ছে ট্রিপ্টোফ্যান, আমরা এখানে পাবো। ট্রিপ্টোফ্যান একটা এখানে পাবো। তোমাদের সিলেবাস যেটুকু আছে একবার জাস্ট আমি দেখতে চাইবো বিষয়টাকে। হ্যাঁ, ট্রিপ্টোফ্যান এবং হচ্ছে আর্জিনিন। ঠিক আছে, ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন, চলে এসো। টাইরোসিন, ঠিক আছে, দেখে নাও। এইটা পড়ে রাখবে অবশ্যই। পুরো সারণী দেখো, পুরো সারণী এলে আমার চিন্তা নেই, পারবে লিখতে, ওই নিয়ে আমার চাপ নেই। আমার ভালো করে বুঝবে রূপম। নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ থাকে, হাতি ঘোড়া কিছু আছে। এটা কি মানে একবার পড়লে কি মনে থাকবে না? বলো, প্রত্যেকে বলো, এটা কি একবার পড়লে মনে থাকবে না? একবার পড়লেই মনে থাকবে, ওই নিয়ে চাপ নেই আমার। আয়ন একবার পড়লেই মনে থাকবে, প্রোটিনটা মনে থাকতে চায় না, অ্যামিনো অ্যাসিডটা মনে থাকতে চায় না। এইটা ভালো করে দেখে যাচ্ছ ভাই। একটা কোয়েশ্চেন আসার বলছি শোনো, বিশাল সম্ভাবনা রয়েছে পরীক্ষায়, বিশাল। এই মানে নন হিস্টোন মানে এটা হচ্ছে আম্লিক প্রোটিন, হ্যাঁ, এটা হচ্ছে আম্লিক অ্যামিনো অ্যাসিড। এইভাবে নন হিস্টোন অ্যামিনো অ্যাসিড, আম্লিক অ্যামিনো অ্যাসিড ভালো করে দেখে নেবে পোর্শনটা। ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, আর্জিনিন, লাইসিন অবশ্যই কিন্তু দেখে নিচ্ছ এই পোর্শনটা, অবশ্যই করে দেখে যাচ্ছ। ব্যাস, না আর কিছু না।
ঠিক আছে, বেশ, তাহলে হয়ে গেল, গল্প খতম এখানে। এরপর কি আছে, ডিএনএ স্ট্রাকচার। ডিএনএ স্ট্রাকচার নিয়ে এবারে বিশেষ মাথা ব্যথা করার কিছু নেই, বেসিকটা পড়াবো, টুকরো টুকরো কয়েকটা কিন্তু তোমার আমি অ্যাডিশনাল পার্ট বলবো যেগুলো একটু দেখে যাবে। দেখো এবার হচ্ছে পরিষ্কার কথা, এবার আমাদের ক্রোমোজোমের মধ্যে ডিএনএর গল্প আছে। ডিএনএর গল্প মানে প্রত্যেকেই জানে ডিএনএ কি দিয়ে তৈরি, নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়। মানে একটা সুগার রয়েছে, এখানে একটা ফসফেট রয়েছে, এখানে নাইট্রোজেনাস বেস রয়েছে। কি কি থাকে নাইট্রোজেনাস বেস? অ্যাডিনিন যা জয়েন করে থাইমিনের সাথে ডাবল বন্ড দিয়ে, গুয়ানিন যা জয়েন করে এর সাথে হচ্ছে ট্রিপল বন্ড দিয়ে। এটা তোমাকে মনে রাখতে হবে অবশ্যই। যতগুলো অ্যাডেনিন অতগুলো থাইমিন থাকবে, যতগুলো গুয়ানিন অতগুলো সাইটোসিন থাকবে। এটা মনে রাখতে হবে। ট্রিপল বন্ড মানে একে ব্রেক করতে বেশি এনার্জি দরকার, ডাবল বন্ড মানে একে ব্রেক করতে কম এনার্জি দরকার। ব্যাস, এটা বেসিক জায়গা। ঠিক আছে, ডিএনএর মধ্যে নিউক্লিওটাইডগুলো নিয়ে অ্যান্টিপ্যারালাল স্ট্যান্ড দেখতে পাওয়া যায়। মানে এখান থেকে এদিক থেকে একটা, উল্টো দিক থেকে একটা, অ্যান্টিপ্যারালাল স্ট্যান্ডে একটা মইয়ের মতো পেঁচানো কিন্তু থাকে। মূলত আমরা বি ডিএনএ দেখতে পাই, আমাদের বডিতে মূলত বি ডিএনএ আছে। এ ডিএনএ হয়, বি ডিএনএ হয়, জেড ডিএনএ হয়। এটা বি ডিএনএ স্ট্রাকচার এখানে রয়েছে, ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, অবশ্যই দেখে নিচ্ছ, অবশ্যই কিন্তু দেখে এখানে তুমি নিচ্ছ। ঠিক আছে, এটা হলো এটা একটা গল্প। ঠিক আছে, এর পাশাপাশি আর কি আছে, দুটো ছোট্ট ইনফরমেশন খালি এখানে পড়ে নেবে। সেটা হচ্ছে যে ডিএনএর মধ্যে যে পোর্শনটা থাকে, গ্রুপ থাকে, অর্থাৎ আমরা যদি মেজর গ্রুপের কথা বলি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত মেজর গ্রুপ বলা হয়, মাঝখানেরটাকে বলা হচ্ছে মাইনর গ্রুপ বলা হয়। প্রত্যেকটা মেজর গ্রুপের মধ্যে 10খানা বেস পেয়ার থাকে। 10খানা বেস পেয়ারের মধ্যে প্রত্যেকটা বেস মধ্যে দূরত্ব কত কে বলবে বলে ভালো জানো প্রত্যেকে? প্রত্যেকটা বেস পেয়ারের মধ্যে দূরত্ব কত? প্রত্যেকটা দুটো বেস পেয়ার, ধরো এটি জিসি হলো, তো ডিস্টেন্স বলছি, ধরো এখানে জিসি আছে, এখানে ধরো এটি আছে, এর মাঝে দূরত্ব কত মোটামুটি জানো? 3.4 অ্যাংস্ট্রম। কত? 3.4 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম না, 10 অ্যাংস্ট্রম চওড়াটা, 10 অ্যাংস্ট্রম চওড়াটা। আমি ওপর নিচ বলছি, চওড়া 10 অ্যাংস্ট্রম। আসবে না, পড়তে পারো, আসবে না পরীক্ষায়। 3.4, তাহলে 10খানার মধ্যে দূরত্ব কত হবে? একটার মাঝে দূরত্ব হচ্ছে 3.4, 10টার মধ্যে হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এইটুকু দেখে নিও, তাহলেই এনাফ হবে, আর কিছু দরকার নেই, আর কিচ্ছুর এখানে দরকার নেই। ডিএনএ স্ট্রাকচার খুব একটা বিশেষ গুরুত্বপূর্ণ, এবারে পরীক্ষার জন্য নয়। ডিএনএর সাথে আর আমরা কি পড়েছি? আরএনএ পড়েছি। আরএনএর পার্টে আমরা কি পড়বো? আরএনএ ডিএনএ থেকে তৈরি হয়। আরএনএর মধ্যে প্রত্যেকেই জানো যে থাইমিন থাকে না, এর বদলে কি থাকে? ইউরাসিল থাকে। এবং আরএনএ 3 প্রকারের আরএনএ কথা বলা আছে। রাইবোজোমাল আরএনএর কথা বলা আছে, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএর কথা বলা আছে, আর একটা বলা আছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএর কথা বলা আছে। রাইবোজোমাল আরএনএ দিয়ে রাইবোজোম তৈরি হয়, মেসেঞ্জার আরএনএ থেকে ম্যাক্সিমাম প্রোটিনগুলো তৈরি হয়, আর ট্রান্সফার আরএনএ টিআরএনএ কিন্তু কি করে? প্রোটিন তৈরি করতে সাহায্য করে। এগুলো ছাড়া আর কোনো আরএনএ হয় না? নিশ্চয়ই হয়, সিলেবাসের মধ্যে এই কটা বলা আছে। আর আরএনএর মধ্যে যেমন ধরো মাইক্রো আরএনএ হয়, জিআরএনএ হয়, এসআই আরএনএ হয়, ঠিক আছে, তারপর তোমার এইচএন আরএনএ হয়। এই সমস্ত কিন্তু ভাগগুলো কিন্তু আছে, সেগুলো আপাতত এখন লাগবে না। 3টে আরএনএ লাগবে, একটা হচ্ছে তোমার রাইবোজোমাল আরএনএ মানে আরআরএনএ, একটা হচ্ছে এমআরএনএ মেসেঞ্জার আরএনএ, আর একটা হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। এইটুকু জাস্ট দেখে নিচ্ছ, এইউজিসির পার্ট, এটা বেসিক জায়গা, আলাদা করে বেশি কিছু বলছি না, আশা করছি পেরে যাবে, চাপ নেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, এই হলো ডিএনএর এই পার্টটা। বোঝা গেল কি বোঝা গেল না? এই হলো তোমার বেসিক জিন ডিএনএর এই পার্টের গল্প। এবার বলো, এই অবধি এখান থেকে কারো কোনো কোয়েরি আছে? ঝটপট কারো কোনো কোয়েরি আছে? যেগুলো পয়েন্টগুলো বললাম ওগুলো দেখে যাও, এনাফ তোমাদের জন্য, এনাফ তোমাদের জন্য, তাহলেই হবে। খালি আবার বলছি, টেস্ট পেপারের কিছু স্কুলের কোয়েশ্চেন্সগুলো হয়, যে কোয়েশ্চেন্সগুলো তোমরা অলরেডি কিন্তু করেছো। হ্যাঁ, 4 গাফটা বলে দিচ্ছি, তোমরা অলরেডি করেছো। কিছু ক্রিটিক্যাল কোয়েশ্চেন থাকে, কিছু মডিফাইড কোয়েশ্চেন থাকে, মানে কোয়েশ্চেন ওটাই, খালি কোয়েশ্চেনের ধরনটা পাল্টে যায়। একটু প্র্যাকটিস করে যাবে, ভীষণভাবে দরকার। ঠিক আছে, এটা। এবার প্রশ্ন এসছে 4 গফের রুল কি? 4 গফের রুলের ক্ষেত্রে আমরা কি পড়বো? 4 গফের রুলের ক্ষেত্রে খুব সহজ করে দেখতে গেলে চলে এসো। আমাকে একজন কমেন্ট করেছে আগের দিন যে আমি বোর্ডটা একেই ছোট, তার উপর ছোট করছি। আচ্ছা, বোর্ডে যেভাবে লিখি দেখতে কারো অসুবিধা হয়? ধরো বোর্ডে যদি পুরোটা ফুল স্ক্রিন যদি করি, কারো দেখতে কোনো অসুবিধা হয়? হয় না তো? আমি লিখেছি, আবার আমি এখন দেখছি তোর কি করা যায়। আমি তুই আয় বোর্ডে লিখে যা, যে বোর্ডও একটা করছি বলে আয় তুই লিখে যা, তারপর দেখাচ্ছি আমি তোকে কজন পারবে। চলো, এবার 4 গফ রুলের কথা বলা আছে।
চারগফ রুলের বিষয়টা বক্তব্যটা কি? উনি বক্তব্য হচ্ছে এটিজিসির হিসাব নিয়ে একটা রুলের কথা বলেছিল, পরিষ্কার কথা, এটিজিসি হিসাবের কথা। গল্পটা কি? তিনি বলছেন যে এ যতগুলো থাকবে A/T এখানে হচ্ছে 1 আমরা পাবো, এটা বক্তব্য হচ্ছে সেটা, ঠিক আছে। আর তিনি বলছেন হচ্ছে যতগুলো আমার এই একটা পার্ট আছে, ঠিক আছে, এই একটা পার্ট রয়েছে, আর এদিকের যে পোর্শনটা থাকবে সেটা হচ্ছে যে যতগুলো আমার গুয়ানি মানে যতগুলো পিউরিন থাকবে ততগুলো পিরিমিডিন থাকবে। কি বললাম? চারগফ বলছে A/T এরম একটা হতে পারে, আর একটা হচ্ছে G/C ইকুয়াল টু হচ্ছে 1, চারগফ রুল। আর তার সাথে বলছে যতগুলো পিউরিন আমার থাকবে অতগুলোই কিন্তু পিরিমিডিন থাকবে। এটাই হচ্ছে চারগফ রুল। এই চারগফ রুল থেকে বেশ কিছু ক্যালকুলেশনস দেয়, আমরা দেখবো কোয়েশ্চেন্সগুলো আছে, আমরা দেখাবো কিভাবে দেয়, কিভাবে বার করতে হয়, এ এর কাউন্টিং, সি এর কাউন্টিং, টি এর কাউন্টিং অবশ্যই দেখিয়ে দেবো। রুলের গল্প হচ্ছে এই পোর্শনটা, A/T ইকুয়াল টু 1 মানে সমান G/C ইকুয়াল টু 1, আর যতগুলো পিউরিন থাকবে মানে A+G ইকুয়াল টু হচ্ছে C+T। ওকে, চলো বেশ। এবারের গল্প কি হচ্ছে? এবার ঢুকবো হচ্ছে সেল ডিভিশন স্ট্রাকচারে। সেল ডিভিশন আমার গল্প এবার শুরু হবে। শুরু করব সেল ডিভিশনের গল্প। দেখে নাও, বুঝে নাও, চিনে নাও, দরকার পড়লে অবশ্যই ডাউট জিজ্ঞেস করে নাও। সেল ডিভিশনের গল্প আমরা এবার মোটামুটিভাবে সেল সম্পর্কে জানলাম, ডিএনএ সম্পর্কে জানলাম, ক্রোমোজোম সম্পর্কে জানলাম বলতে বুঝে নিলাম কোন কোন টপিকগুলো একটুখানি পড়তে হবে, দেখে যেতে হবে ভালো করে ওই টপিকগুলো থেকে, ঠিক আছে। এইবার বক্তব্য হচ্ছে সেল ডিভিশনের পর্যায়ে। এবারের পরীক্ষার জন্য অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট, সব কটা পার্ট নয়, এবারের পরীক্ষার জন্য যেমন সেল সাইকেলটা অবশ্যই ভালো করে দেখে যাবে, সেল সাইকেল অবশ্যই ভালো করে দেখে যাবে, ওখান থেকে প্রশ্ন আসবেই আসবে। এবারের পরীক্ষার জন্য মিওসিস ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট, অবশ্যই দেখে যাবে। বলতে যাচ্ছি, অবশ্যই দেখে নেব। হিস্টোন প্রোটিন বললাম H2A, H2B, H3, H4 এবং H1, ঠিক আছে। চলো সেল ডিভিশন, প্রথম কথা হচ্ছে কি লিখেছি, সেল ডিভিশন অপর থেকেই জানো সেলুলার ডিভিশন হয়। কেন দরকার? বৃদ্ধির জন্য দরকার, প্রজননের জন্য দরকার, ক্ষয়পূরণের জন্য দরকার। মানে কারো ধরো ছোট থেকে সে বড় হচ্ছে, গাছ হোক, মানুষ হোক, প্রাণী হোক, তার বৃদ্ধির হলে কি হয়, সেলের কাউন্টিং বাড়ে, তার জন্য কিন্তু সেল ডিভিশন তার দরকার হয়। দুই দরকার হয় প্রজনন মানে রিপ্রোডাকশন। প্রত্যেকেই জানো যে রিপ্রোডাকশন করার কিন্তু গ্যামেট তৈরি হওয়ার প্রয়োজন হয়, আর সেই গ্যামেট তৈরি করার জন্য কিন্তু মিওসিস সেল ডিভিশনের একটা বড়সড় রোল আছে, তার জন্য দরকার। আর ক্ষয়পূরণ মানে হচ্ছে ধরো আমার হাতটা কেটে গেল, কোনোভাবে হাতটা কেটে গেল, কিছুদিন পর দেখবে আবার জুড়ে যাচ্ছে, বা টিকটিকির লেজ খসে পড়ে গেল, কিছুদিন পর জুড়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্ষয়পূরণ। মানে বৃদ্ধি, প্রজনন, ক্ষয়পূরণের জন্য সেল ডিভিশন দরকার। ছোট্ট করে দেখে না, খুব এটা গুরুত্বপূর্ণ না, যদি আসে একবার দেখে নিচ্ছ, ঠিক আছে, জাস্ট একটা কনসেপ্টের জন্য। এবার হচ্ছে এইখানটা একটুখানি বারবার আমাকে ভাবাচ্ছে যে এই সেল ডিভিশনের মধ্যে নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, মাইক্রোটিবিউল এবং রাইবোজোমের রোল, রাইবোজোমের ভূমিকা। নিউক্লিয়াসের ভূমিকা নিয়ে মাথা ব্যথা আমার নেই। নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, আরএনএ থাকে। ডিএনএ সমস্ত বার্তা বহন করে, বৈশিষ্ট্য বহন করে, এবং সেল ডিভিশন কিভাবে হবে, কোনভাবে হবে, এবং তার প্রোটিন তৈরি, আরএনএ তৈরি সমস্ত কিছুই নিউক্লিয়াস কন্ট্রোল করে। এই বলে বেরিয়ে যেতে পারবে, অসুবিধা নেই, ফুল মার্কস, ঠিক আছে। সেন্ট্রোজোমের পার্টটা গুরুত্বপূর্ণ, এটাও সহজ। কি আছে না, সেন্ট্রোজোম যা কিনা কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করতে সাহায্য করে, এবং এই বেমতন্তুর মাধ্যমে ক্রোমোজোমের যে দুটি বাহু বা ক্রোমাটিডকে সেপারেট করতে, আলাদা করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সেন্ট্রোজোম। তবে সেন্ট্রোজোম লেখার সময় কোন কোষ উল্লেখ করতে হয় বলে ফেলো ঝটপট। সেন্ট্রোজোম লেখার সময়, তার গুরুত্ব লেখার সময় কোন কোষ উল্লেখ করতে হবে? আশা করি প্রত্যেকে জানো। সেন্ট্রোজোম লেখার সময় কিন্তু অবশ্যই যদি সেন্ট্রোজোমের ভূমিকা জিজ্ঞাসা করে, প্রাণী কোষ তোমাকে উল্লেখটা করতেই হবে। এটা যেন কারোর মিস না হয়ে যায়। অনেকে ভুলে যাও, আমি খাতা দেখেছি, আমি টেস্টের খাতা অনেকের দেখেছি, অনেকে ভুলে যাও লিখতে, তারা জানো ভুলে যাও। তোমায় সেন্ট্রোজোম যখনই বোঝাবে কিন্তু অবশ্যই প্রাণী কোষটাকে উল্লেখ করে তবে তোমাকে যেতে হবে, না হলে কিন্তু মুশকিল। এটা মাথায় রাখবে তোমাকে, ঠিক আছে। এইটা তুমি বলে দিলে এই পোর্শনটা। সেন্ট্রোজোমের যে পার্ট রয়েছে, সেন্ট্রোজোম অ্যাকচুয়ালি এমটিওসির কাজ করে। দেখবে একটা ছোটো টার্ম আসে তোমার বইয়ের মধ্যে, এমটিওসি, মাইক্রোটিবিউলার অর্গানাইজার। মানে সেন্ট্রোজোমের সাথে যেহেতু যে মাইক্রোটিবিউল বা বেমতন্তু বা স্পিন্ডল ফাইবার যাই বলো না কেন সেগুলো যুক্ত হয়, সেগুলোকে তৈরি করতে অ্যাকচুয়ালি হেল্প করে সেন্ট্রোজোমের পার্ট। এবার হচ্ছে মাইক্রোটিবিউলের পার্ট, এবার ভালো করে বুঝবে। মাইক্রোটিবিউল, সেন্ট্রোজোম থাকে প্রাণী দেহে, উদ্ভিদ দেহ কোষে থাকে না। মাইক্রোটিবিউল কিন্তু প্রাণী কোষেও থাকে, উদ্ভিদ কোষেও থাকে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। মাইক্রোটিবিউল কিন্তু
প্রাণী কোষেও থাকে, উদ্ভিদ কোষেও থাকে। দেখবে বইতে লেখা আছে উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম না থাকার জন্য মাইক্রোটিবিউলের মাধ্যমে সেল ডিভিশন হয়। এর মানে এটা নয় প্রাণী কোষে থাকে না, এটা দু জায়গাতে থাকে। মাইক্রোটিবিউল কি বলছি, যে বেমতন্তুগুলো তৈরি হয় ওই প্রত্যেকটা বেমতন্তুর পার্টের যে হয় স্পিন্ডিল ফাইবার, ওর মধ্যে মাইক্রোটিবিউল প্রোটিন, মাইক্রোটিবিউল স্ট্রাকচার রয়েছে পরপর। এই মাইক্রোটিবিউল প্রোটিন স্ট্রাকচার দিয়েই বেমতন্তুগুলো তৈরি হয়, স্পিন্ডিল ফাইবারগুলো তৈরি হয়। আর এই মাইক্রোটিবিউল তৈরি হয় কি দিয়ে? মাইক্রোটিবিউল তৈরি হয় হচ্ছে কি দিয়ে না, টিউবিউলিন প্রোটিন দিয়ে। আই রিপিট, মাইক্রোটিবিউল তৈরি হয় টিউবিউলিন প্রোটিন দিয়ে। এটা কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, মাইক্রোটিবিউল তৈরি হয় টিউবিউলিন প্রোটিন দিয়ে। এটা অবশ্যই মনে রাখবে তুমি। আমাদের ক্ষেত্রে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে না, মাইক্রোটিবিউল নিজে নিজে কাজ করে। মানে তোমাদের মতো করে বলার জন্য বলছি। হায়ার ক্লাসের ক্ষেত্রে একটু অ্যাডভান্স লেভেল আমরা পড়াবো, অসুবিধে কিছু নেই, ঠিক আছে? এখানে হয়ে গেছে ক্লাস? আচ্ছা, তো তোমাদের ক্লাসে একজন এসে গেছেন এখন, ঠিক আছে? চলে এসো। এখন দেখতে পাচ্ছ তোমাদের আরেকজন স্যার ম্যাথের আবার এসছে আমার ক্লাসে। প্রতিবার এসে দেখে যায় একবার করে কীরকম ক্লাস চলছে, তদারকি করে আর কি, ঠিক আছে? তো আমিও মাঝে মাঝে যাই, কথা হয়, ঠিক আছে? সিএসকে সিআরসি একদমই তাই। চলো একদম মন দিয়ে পড়ো বাবুরা, আর পরীক্ষা বেশি দিন বাকি নেই। 3:30 দেখা হচ্ছে। ভোল্টেজ এটা হাই, আজকের ক্লাসে জানা গিয়ে আজকে। হ্যাঁ 3:30। ওকে চলো। তো এরপরে তোমাদের ম্যাথের ক্লাস রয়েছে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তো লাইফ সায়েন্সের পরে, তো লাইফ সায়েন্স করার পরে সোয়েটারটা দারুণ, চয়ন স্যারের সোয়েটারটা ভালো লেগেছে একদম, ঠিক আছে? রকি স্যার, চলো ফ্যান্টাস্টিক, ফাটাফাটি, টু লেজেন্ড অন দ্য ফ্রেম, থ্যাংক ইউ সো মাচ। চলো আবার শুরু করি। চয়ন স্যারকে আমি এখান থেকে তাড়িয়ে দিয়েছি, এবার আমি আবার ঢুকে যাব ক্লাসে। ওকে, তো মাইক্রোটিবিউলার পার্ট যা কিনা প্ল্যান্ট সেলের মধ্যেও পাওয়া যায়, অ্যানিমাল সেলের মধ্যেও পাওয়া যায়, বেমতন্তু গঠনে সাহায্য করে। আর রাইবোজোম পার্ট, রাইবোজোম তো প্রোটিন তৈরি করার মানে কি যত প্রোটিন আছে ভাই, যত প্রোটিন আছে তোমার সেল ডিভিশন করার জন্য, এটা ওটা হ্যানা ট্যানা সমস্ত প্রোটিন কিন্তু রাইবোজোম দিয়েই তৈরি হয়। এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে তোমাদেরকে অন্তত পক্ষে একটুখানি সেন্ট্রোজোম, মাইক্রোটিবিউল এবং হচ্ছে রাইবোজোমের এই পার্টটা একটু দেখে যেতে হবে। নিউক্লিয়াসটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে? বেশ, হ্যাঁ, এটা হলো গেল। এইবার চলে এসো চেক সেল সাইকেলের গল্প। সেল সাইকেল কাকে বলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সেল সাইকেলের স্টেপগুলো দরকার। ঝটপট বলে দিই। মাইটোকন্ড্রিয়ার কাজকে আলাদা আলাদা করে বলতে আমাকে জিজ্ঞেস করছে অনির্বাণ, মাইটোকন্ড্রিয়ার কাজকে আলাদা করে পড়তে লাগবে? বলো, প্রত্যেকে বলো। মাইটোকন্ড্রিয়া এনার্জি প্রোডাকশন, এটিপি, ও সারা কী করবে? তো বেসিক, ওটা নিয়ে চাপ নেই। আমি তোমাকে আবার বলছি, আমি এখানে পুরো ফিল্টার করে দেওয়া আছে, যেগুলো তোমাকে আরেকটু দেখে যেতে হবে, ভালো করে দেখা দরকার। যেগুলো কমন সেগুলোকে তো আবার বলে লাভ না, আমার তো আবার পুরোটা পড়াতে হবে তাহলে। আর তোমরা নিশ্চয়ই চাইবে না পুরোটা পড়ে, কোনো রিকোয়ারমেন্ট নেই তো সেখানে, খালি জিসটুকু দরকার, যেটুকু দরকার, ঠিক আছে? তো সেল সাইকেল পড়তে গেলে তোমাকে হচ্ছে স্টেপস, ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ। টোটাল সেল সাইকেলের 90% টাইম কিন্তু চলে যায় ইন্টারফেজ দশায়, প্রিপারেশনের দশায়। বলবে কি করে মানবো স্যার? সারা বছর ধরে পরীক্ষায় জন্য তোমরা পড়লে, সারা বছর ধরে প্রিপারেশন নিলে, পড়াশোনা করলে, কান্নাকাটি করলে, চেঁচামেচি করলে, লেখালেখি করলে, কেন? কারণ এই 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য। তার মানে সারা বছরে চললো ইন্টারফেজ, আর মাধ্যমিক পরীক্ষাটা হলো মাইটোটিক ফেজ। বলো বোঝা গেল কি গেল না? ক্লিয়ার সবার কাছে? ইয়েস অর নো? বলবে হ্যাঁ, একদম। তার মানে এখান থেকে প্রমাণিত হয় যে আগের প্রিপারেশানে ভাই সময় লাগে, প্রিপারেশান করতে সময় লাগে। এক্ষুনি বললে সব কিছু এক্ষুনি হয়ে যায় না। এই প্রিপারেশান যত আগে থেকে নেবে তত তোমার সুবিধে বেশি। প্রিপারেশান যদি আগে থেকে নাও তাহলে অবশ্যই তোমার কিন্তু হানিমুন হয়ে যাবে ব্যাংককে। আর প্রিপারেশান তুমি যদি পরে নাও, হানিমুন হয়ে যাবে দীঘা বা পুরীতে। আশা করি বুঝে গেলে, আর এক্সট্রা কিছু বলবো না, ঠিক আছে? চলো বেশ। তো এবারে এর যে সাবফেসগুলো রয়েছে, ইন্টারফেসের যে সাবফেসগুলো রয়েছে, আমরা সেগুলো পড়ব। এই প্রত্যেকটা সাবফেস এবারের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বাড়িতে ভাই লিখে লিখে রেডি করো, ভুলে গেলে স্লেট পেন্সিলে লেখো, দেয়ালে লিখে রাখো, পাতায় লিখে রাখো, ফোনের মধ্যে নোটসে লিখে রাখো, হোয়াটসঅ্যাপে পিন করে রাখো, যা খুশি করে রাখো।
G1 ফেজের গল্প কি বলছে দেখো, ইন্টারফেজের মধ্যে G1 ফেজ সব থেকে দীর্ঘস্থায়ী দশা অবশ্যই দেখে নিতে হবে। G1 সব থেকে দীর্ঘস্থায়ী দশা, G1 এর গল্প কিন্তু রয়েছে। সব থেকে দীর্ঘস্থায়ী এই দশা কিন্তু নির্ভর করে। সময় কত লাগে? সময় বিভিন্ন প্ল্যান্ট বা অ্যানিমেলের ক্ষেত্রে বিভিন্ন টাইমিং রেঞ্জ আছে, সময়টা গুরুত্বপূর্ণ নয়, আমার কোনটা দীর্ঘস্থায়ী আমাকে সেটা দরকার। G1 সব থেকে দীর্ঘস্থায়ী দশা, যাকে আমাকে মেটাবলিক ফেজও বলা হয়, কারণ এই সময় মেটাবলিক্যালি সেল খুব অ্যাক্টিভ থাকে। মেটাবলিক্যালি সেলের মধ্যে প্রচুর কিন্তু কার্যকারিতা হয়। কি কার্যকারিতা হয় ভালো করে সবাই দেখে নাও, বুঝে নাও, চিনে নাও। এইখানে মাইটোকন্ড্রিয়া আবার তৈরি হতে আমরা দেখি, এখানে ক্লোরোপ্লাস্টিড প্ল্যান্ট সেলের ক্ষেত্রে তৈরি হতে আমরা দেখি, এখানে আরএনএ তৈরি হতে আমরা দেখি, এখানে নিউক্লিওটাইড তৈরি হতে আমরা দেখি, এখানে বিভিন্ন প্রোটিন তৈরি হতে আমরা দেখি। স্যার কোন প্রোটিনগুলো তৈরি হয়? যে প্রোটিনগুলো কিনা এস ফেজে কাজে লাগবে। আই রিপিট, কারণ G1 এর পরেই এস ফেজ। যে প্রোটিনগুলো এস ফেজে কাজে লাগবে, সেই এস ফেজে তৈরি কাজে লাগা প্রোটিনগুলো G1 এ তৈরি হয়ে যাবে। কনসেপ্ট সেই একই, প্রিপারেশন তোমাকে আগে থেকে নিতে হচ্ছে পরের কাজটা ভালো করে করার জন্য। এখানে এবং এখানে ডিএনএ পল, তো ডিএনএ পল মানে কি স্যার? ডিএনএ পল মানে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ একটা এনজাইম। স্যার কি কাজ করে? ডিএনএ পলিমারেজ এনজাইম ডিএনএর দ্বিত্বকরণ ঘটায়, ডিএনএকে ডাবলিং ঘটায়। অর্থাৎ এস ফেজে যে ডিএনএ ডাবলিং হবে, ডিএনএ ডাবল হয়ে যাবে, সেই ডাবল হওয়ার জন্য যে এনজাইমটা কাজ করবে, ইট ইজ কল্ড ডিএনএ পলিমারেজ এনজাইম। এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে সুতরাং যদি এস ফেজে এটা কাজে লাগে, তার তৈরি হতে হবে কোথায়? G1 এ তৈরি হতে হবে, যা অবশ্যই লেখা আছে। এই পয়েন্টটা ভালো করে পড়ে যাবে এইখানে। G1 এ কি হয়, এবার এসে চলে আসো। এসে কি হয় দেখবো, এসের মধ্যে 2x ডিএনএ হয়ে যায়, ডিএনএ দ্বিত্বকরণ ঘটে। স্যার ক্রোমোজোমের দ্বিত্বকরণ ঘটে কি? নো স্যার, ক্রোমোজোমের দ্বিত্বকরণ ঘটে না। স্যার ক্রোমোজোমের দ্বিত্বকরণ কখন ঘটে? কে বলবে? বলে ফেলো ঝটপট। ডিএনএ দ্বিত্বকরণ ঘটে আমার সেল সাইকেলের ইন্টারফেজের এস উপদশায়। তাহলে ক্রোমোজোমের দ্বিত্বকরণ কখন ঘটে? ক্রোমোজোম ডাবলিং কখন হয় বলো? কে বলবে দেখি? কে বলবে দেখি বস? হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ক্রোমোজোমের দ্বিত্বকরণ ঘটে কোথায়? ক্রোমোজোমের দ্বিত্বকরণ ঘটে কোথায় বস? স্যার অ্যানাফেজে হয়। ইয়েস স্যার, অ্যানাফেজে। ইয়েস, অ্যানাফেজে সেন্ট্রোমিয়ার থেকে ছেড়ে বেরিয়ে যায়, ক্রোমোজোমের দ্বিত্বকরণ ঘটে। ইয়েস, মাইটোটিকের অ্যানাফেজে ক্রোমোজোমটা ডাবল হয়ে যায়। এটা তোমাকে মনে রাখতে হবে। ক্রোমোজোম ডাবলিং কেন? যতক্ষণ পর্যন্ত একটা সেন্ট্রোমিয়ারে আটকে আছে ক্রোমোজোম একটাই, সেন্ট্রোমিয়ার ছেড়ে গেল ক্রোমোজোম দুটো। বলো বোঝা গেল কি গেল না? আসছি। একটা সেন্ট্রোমিয়ারে ক্রোমোজোম আটকে আছে, তাহলে একটাই ক্রোমোজোম। সেন্ট্রোমিয়ার ছেড়ে গেল দুটো ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোমের নাম্বার বাড়লো। ইয়েস অর নো? নিটের কোয়েশ্চেন, নিটে দেয় কোয়েশ্চেনটা, মাথায় রাখবে। চলো, তো এখানে ডিএনএ 2x হয়ে যাবে। হিস্টোন প্রোটিন তৈরি হতে আমরা এখানে দেখব। সেন্ট্রিওল 2x মানে সেন্ট্রিওল ডাবল হতে আমরা এখানে দেখব। মনে রাখতে হবে তোমাকে এটা। নেক্সট G2 ফেজে এখানে আরএনএ তো তৈরি হয়। স্যার কোন আরএনএ তৈরি হবে? যে আরএনএ গুলো কিনা তৈরি হবে মাইটোটিক ফেজে প্রোটিনকে তৈরি করার জন্য। আই রিপিট, এখানে সেই আরএনএ গুলো তৈরি হবে যে আরএনএ গুলো দরকার মাইটোটিক ফেজের প্রোটিনকে তৈরি করার জন্য। স্পিন্ডেল প্রোটিন তৈরি হবে বলে কেন স্যার? মাইটোটিক ফেজের প্রথমেই ঢুকবে তো প্রোফেজ, সেখানে স্পিন্ডেল প্রোটিনের দরকার, বেমতন্তু গঠনের প্রোটিনগুলো দরকার, মানে ওই যে মাইক্রোটিবিউল তৈরি করার গঠন উপাদান কাঁচামাল তৈরি হচ্ছে। এটিপি তৈরি করার দরকার। এটিপি কেন? এটিপিও দরকার পড়বে, এটিপি দরকার পড়বে এনার্জি পুরো কাজটাকে লোড করার জন্য। তাহলে G1 G2তে কি হয় আমি পুরো বেস লাইন দিয়ে দিলাম। যদি কারো বইতে এক্সট্রা পয়েন্ট থেকে অ্যাড করে নেবে, এই 3টে পয়েন্ট ভালো করে দেখে যাচ্ছ। ডিএনএ এখানে ডাবলিং হয়, মানে ডিএনএ যদি দেখবে এনসিআরটি ফলো করে লেখা হয়, তাহলে ডিএনএ যদি এখানে 2C কন্ডিশনে থাকে, ভালো করে বুঝবে। এস দশায় ভালো করে বুঝবে, বলা হচ্ছে এস দশায় ডিএনএ 2C কন্ডিশনে হলে G2 দশায় ডিএনএ কি কন্ডিশনে থাকবে বলে ফেলো। নিটের কোয়েশ্চেন, এনসিআরটি থেকে কোয়েশ্চেনটা করে। এস দশায় ডিএনএ 2C কন্ডিশনে থাকলে G2 দশায় কত হবে? G2তে কত হবে? 4C হবে। বলে হায় রে কপাল। বলবে কেন? এস দশায় ডিএনএ ডাবলিং হচ্ছে, তো এস দশায় ডিএনএ 2C, এসের প্রথমে ডিএনএ 2C ডাবলিং হয়ে যাওয়ার পর G2তে গিয়ে তো 4C হবে। বলো বুঝতে পারলে কি পারলে না? প্রত্যেকের চাই কমেন্ট এখানে,
বুঝতে পারলে এই জায়গাতে যেন কোনোভাবে ভুল না হয়। তার মানে এখানেও 2C, এখানেও G1-এও 2C হবে ডিএনএ, এখানেও হবে 2C, এখানে হবে 4C। অবশ্যই তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে এখানে। তবে হ্যাঁ, একটা ব্যাপার আছে, এসের কিন্তু প্রথম দশায় 2C মানে প্রথমের দিকে, শেষ দশায় কিন্তু 4C, কারণ এস কমপ্লিট হলে পরেই 2C 4C হয়ে যায়। ঠিক আছে, তাহলে ডিএনএ এখানে 2N কন্টেন্ট ডিএনএ হলে এস ফেজের প্রথমে 2N কন্টেন্ট থাকবে, এস এর শেষে 2X হয়ে গেলে 4C হয়ে যাবে, ব্যাস গল্প খতম আমার। ক্রোমোজোম ডাবলিং এখানে হচ্ছে না, G1S G2 হয়ে গেল এখানে। এইবার এই সেল সাইকেলের মধ্যে থেকে আমরা কি দেখব? আমরা দেখব চেক পয়েন্টের গল্প। চেক পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। ক্যান্সার দিয়ে কোশ্চেন ঢুকতে পারে, টিউমার দিয়ে কোশ্চেন ঢুকতে পারে, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন দিয়ে কোশ্চেন ঢুকতে পারে, অবশ্যই দেখে নাও। চেক পয়েন্ট মানে কি? সেল সাইকেলের বিভিন্ন দশার মধ্যে বেশ কিছু সার্ভিলেন্স প্রোটিন থাকে। সার্ভিলেন্স প্রোটিন থাকে। সার্ভিলেন্স প্রোটিন মানে যে প্রোটিনগুলো খেয়াল রাখে আদৌ কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা। অর্থাৎ আদৌ G1-এ মাইটোকন্ড্রিয়া তৈরি হচ্ছে তো, আদৌ এস ফেজে ডিএনএ ডাবলিং হচ্ছে তো, আদৌ G2 ফেজে তোমার এখানে স্পিন্ডিল প্রোটিন তৈরি হচ্ছে তো, এরা প্রত্যেকে খেয়াল রাখে। কেন? যদি ভুল জিনিসকে আমরা ছেড়ে দিই, তাকে অ্যাকসেপ্ট করি, তাহলে পরবর্তীকালে অপত্য যে কোষগুলো তৈরি হবে তারাও ত্রুটিপূর্ণ হবে, তার মধ্যেও প্রচুর এরর থাকবে। তার মানে এখান থেকে আমাদের লাইফে শেখার কি আছে? এখান থেকে আমাদের লাইফে শেখার আছে, যদি জীবনে ভুল করো সেই ভুলটাকে ইমিডিয়েটলি রেকটিফাই করার চেষ্টা করো। কারণ একই ভুল বারবার করতে থাকলে, একই ভুলকে বারবার কিন্তু অ্যালাউ করতে থাকলে সেই ভুলটার জন্যই কিন্তু আমাদের ভবিষ্যতে অনেক বড় খেসারত দিতে হতে পারে। এটা থেকে আমাদের লাইফে শেখার আছে, এটা মাথায় রাখবে। তো এখানে আমাদের সেল সাইকেলের এই কম্বিনেশনে কিন্তু বেশ কিছু সার্ভিলেন্স প্রোটিন আছে এবং এনজাইমস আছে, যার মধ্যে তার নাম হচ্ছে সাইক্লিন প্রোটিন আর সিডিকে প্রোটিন। ডিফারেন্ট টাইপস অফ সাইক্লিন থাকে, এখন দরকার নয় সাইক্লিন এ হয়, বি হয়, সাইক্লিন থাকে, সিডিকে প্রোটিন থাকে, সিডিকে 2, 3, 4, 7 এগুলো সিডিকে হয়। সাইক্লিন প্রোটিন থাকে, সিডিকে মানে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। কাইনেস তোমরা পড়েছো, হেক্সোকাইনেস, ফ্রুক্টোকাইনেস। সাইক্লিন এবং তার সাথে কাজ করে সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন। ঠিক আছে, তাহলে এইটা, ও আচ্ছা, শুভশ্রীর এই ব্যাপার, বেশ 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 বেশ। শুভশ্রী বলছে আমার থেকে আমার বেড়াল বেশি মনোযোগ দিয়ে আপনার ক্লাস দেখছে। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? এটার মানে কি? বেড়াল ক্লাস করছে কোষ চক্র এবং কোষ বিভাজনের। বাহ, দারুণ ব্যাপার। লাইফে প্রথম, ইতিহাসে প্রথম, মানে গোটা এভলিউশনে প্রথম বেড়াল ক্লাস করছে কোষচক্র এবং কোষ বিভাজনে। পশ্চিমবঙ্গে প্রথম। এটা যদি ঠিকঠাকভাবে কোনো ডকুমেন্টেশন থাকতো, যদি ভিডিও টিডিও থাকে, অবশ্যই রেকর্ড করে রাখো, আমাকে পাঠিয়ে দিও, আমি গিনিস বুক অফ রেকর্ডে পাঠাবো। বেড়াল ক্লাস করছে দেবজ্যোতি স্যারের কোষচক্র কোষ বিভাজন ম্যারাথন সেশনে। আরে ইয়ার, বেশ, আমার বেড়ালই ক্লাস করছে। আচ্ছা, বেশ 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 বেশ, বুঝলাম, খুব ভালো খুব ভালো। তাহলে এখানে চেক পয়েন্ট কোথায় কোথায় থাকে? টেস্ট পেপারে কোশ্চেন ঢুকছে, এখানে চেক পয়েন্ট কোথায় কোথায় থাকে। G1S এখানে একটা চেক পয়েন্ট পাবো, G2M এখানে চেক পয়েন্ট পাবো, আর M এ চেক পয়েন্ট পাবো, 3টে চেক পয়েন্ট। এগুলো ছাড়াও চেক পয়েন্ট থাকে, সিলেবাস বলছে 3টে পড়লেই হবে, অসুবিধে কিছু নেই। তাহলে G1S এর চেক পয়েন্ট কী করে? G1S এর চেক পয়েন্টে সে দেখে এই G1-এ ঠিকঠাকভাবে সব তৈরি হয়েছে কিনা, তবেই এসে এগোতে দেয়। G2M মানে তারা দেখে যে G2-তে সব ঠিকঠাক হয়েছে কিনা, তবেই M এ ঢুকতে দেয়। আর তারপরে এটাকে মাইটোটিক চেক পয়েন্ট বলা হয়, মানে মাইটোসিসের সময় যে মেটাফেজ, সেখানে মেটাফেজ চেক পয়েন্ট, সেখানে তারা দেখে ঠিকঠাকভাবে ক্রোমোজোমাল সেগ্রিগেশন হচ্ছে কি হচ্ছে না, ঠিকঠাকভাবে বেমতন্তু তৈরি হচ্ছে কি হচ্ছে না, এটা দেখে। এইখানেই গল্প হচ্ছে, যখন এই চেক পয়েন্টগুলো নষ্ট হয়ে যায়, ভালো করে শুনবে, এবার প্রশ্ন দেয় এই চেক পয়েন্ট কী করে? যখনই দেখবে কোষের মধ্যে ঠিকভাবে জিনিস তৈরি হয়নি, ওই চেক পয়েন্ট কিন্তু সেখানেই সেল ডিভিশনকে স্টপ করে দেবে। এটা মাথায় রাখতে হবে, তাকে এগোতে দেবে না। সে চেষ্টা করবে, যদি সেটাকে রিকভার করা সম্ভব হয়, রিকভার সাধারণত করা যায় না, স্টপ করিয়ে দেবে এইটা। এইবার যখন ক্যান্সার হয়, তখন সায়েন্টিস্টরা বলছেন এই চেক পয়েন্টে সাইক্লিন সিডিকে কাগুলো কাজ করা বন্ধ করে দেয়। তাহলে যদি কাজ করা বন্ধ করে দেয়, যদি এই পুলিশগুলোকে তুলে নেওয়া হয়, তাহলে পুলিশ তুলে নিলে অরাজকতা হবে, কোয়াইট ন্যাচারাল। এখানে পুলিশের দারোগারা সবাই ছিল, দেখছিল, চোর ধরলে তাকে জেলে ঢুকিয়ে দিচ্ছিল, বেরোতে দেবে না। বাট যখন পুলিশগুলোকে তুলে নেওয়া হবে, তখন কিন্তু
আমার চোর চুরি করতে করতে থাকবে, প্রচুর অরাজকতা সৃষ্টি হবে। তার মানে ক্যান্সার সেলের ক্ষেত্রে দেখা গেছে ক্যান্সার সেল এই সাইক্লিন সিরিজগুলো কাজ করা বন্ধ করে দেয়, তার জন্য চেক পয়েন্ট কাজ করে না। মানে এবার যে ত্রুটিগুলো হবে সেই ত্রুটিগুলো আর রেকটিফিকেশন হবে না, সেই ত্রুটিপূর্ণ কোষগুলো আর তার সেল ডিভিশনকে স্টপ করবে না, সেও এবার বারবার সেল ডিভিশন করে সংখ্যা বৃদ্ধি করবে। তার মানে ত্রুটিপূর্ণ কোষ তৈরি হবে, মিউটেশন হবে, ক্যান্সার সেল তৈরি হতে পারে, আই রিপিট তৈরি হতে পারে, এটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যখনই যেহেতু চেক পয়েন্ট কী করছিল, ত্রুটিপূর্ণ কোষকে সেল সাইকেলকে হল্ট করে দিচ্ছিল, মানে কন্ট্রোল করছিল। যখনই চেক পয়েন্ট উঠবে সেল সাইকেলে আর কন্ট্রোল থাকবে না, হবে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, হবে টিউমার। এটা মাথায় রাখতে হবে সবসময়। তার মানে টিউমার প্রথমে হবে, তারপর সেই টিউমার থেকে যদি মেটাস্টাসিস হতে শুরু করে, তারপর সেই টিউমার থেকে যদি সেলগুলো স্প্রেড করতে শুরু করে, তারপর সেই টিউমার থেকে যদি সেই সেলগুলো অন্য অর্গানে যেতে শুরু করে, তখন সেই টিউমারকে আমি কি টিউমার বলবো? চটপট বলে ফেলো। একদমই তাই, সেই টিউমারকে আমরা বলবো ম্যালিগনেন্ট টিউমার। তার মানে সেটাই তৈরি করছে আমাদের বডিতে ক্যান্সার। এটা মাথায় রাখতে হবে। সেল সাইকেল, চেক পয়েন্টের গুরুত্ব এবং তার ক্যান্সারের গল্প অবশ্যই দেখে যাচ্ছ, অবশ্যই। আর এর সাথে একটা ছোট্ট পয়েন্ট আলাদা করে বলেছি, হেফ্লিক লিমিট। হেফ্লিক লিমিট মানে কি? একটা সেল চিরকাল অমর থাকবে না, উন্নয়ন চিরকাল চলতে পারে না, উন্নয়নের উল্টো দিকে কিছু একটা হতে পারে অবশ্যই। তো উন্নয়ন চিরকাল চলতে পারে না, উন্নয়ন হবে তার উল্টো দিকে দুর্নীতিও হবে। তো হেফ্লিক লিমিট কি বলে? হেফ্লিক লিমিট হচ্ছে একটা সেল আজীবনকাল সেল ডিভাইড করতে পারে না, করতে 30, 40, 50 বার ডিভাইড করতে সে তার নিজের নিয়মে ধ্বংস হয়ে যায়, যে প্রসেসকে বলা হয় অ্যাপোপ্টোসিস। এই যে একটা লিমিট 30 থেকে 40 কি 50 বার ডিভাইড করলো, এই লিমিটকে বলা হচ্ছে হেফ্লিক লিমিট বলা হয়। এটাকে হেফ্লিক লিমিট বলা হয়, এটা মনে রাখবে, অসুবিধে কিছু নেই। তবে হ্যাঁ, এটা অন অ্যান অ্যাভারেজ যেটা বললাম, ধরো কেউ ধূমপান করে, কেউ হয়তো প্রচণ্ড স্ট্রেসে থাকে, নিজের শরীরের দিকে কোনো নজর দেয় না, তার ক্ষেত্রে কিন্তু সেল তাড়াতাড়ি মরবে, এটা মাথায় রাখতে হবে তোমাকে। ভুলভাল খাওয়া দাওয়া করবে, ঠিকঠাক করবে না, প্রচুর মিউটোজেনিক তোমার এক্সপোজার পাবে, ক্যান্সার হতে পারে, তার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। ঠিক আছে, এটা হলো ব্যাপার। তাহলে এটা আমরা বললাম, অবশ্যই দেখে নিচ্ছ। এর সাথে অ্যাডিশনাল পার্ট কি আছে? একটা যে কোয়েশ্চেন দেয় স্থির দশা, কোষ বিভাজনের স্থির দশাকে বলা হয় G0-কে বলা হয়। G0 বলতে এই যে G1 ফেজ বললাম, G1-এর মধ্যেই প্রথমের দিকে একটা ছোট্ট সাবফেজ থাকে, তাকে G0 ফেজ বলা হয় বা কুইসেন্ট ফেজ বলা হয়। কি হয়? এখানে সেল সাইকেলটা হল্ট করে যায়, স্টপ হয়ে যায়, এটা মনে রাখতে হবে। এখানে সেল সাইকেল হল্ট করে যায়, স্টপ করে যায়, মানে সেল সাইকেল এগোয় না। কে থাকে? স্নায়ুকোষ আমরা দেখতে পাই G0 কন্ডিশনে আছে, কারণ এখানে সেল সাইকেল সেখানে হয় না এখানে। তো সেল সাইকেলে G0 অনেক সময় কি হয়, হয়তো সেল G1-এ গিয়ে হয়তো পুরোপুরি প্রিপারেশন নিতে পারছে না, তার জন্য হতে পারে, এটা একটা কারণ হতে পারে, বা কোনো কারণে হয়তো কোনো সমস্যা তার জন্য হতে পারে, বা ধরো স্নায়ুকোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম নিষ্ক্রিয়তার জন্য হতে পারে, তো গিয়ে হল্ট করে যায়, মরে না কিন্তু থাকে, ওই জায়গাটাই হল্ট করে থাকে, ক্ষমতা থাকে না। তো স্নায়ুকোষ হতে পারে। এছাড়া দেখবে আরবিসির কথা বলা আছে টুকটাক, কারণ আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, সে মোটামুটিভাবে ওই কন্ডিশনে থাকে, তো বেশি দিন বাঁচেও না। তো G0 ফেজটা দেখে নেবে, এটা কিন্তু মোটামুটি স্থিতাবস্থা বলা হয় সেল সাইকেলের কন্ডিশন। ঠিক আছে, বিবর আমি আসছি। হয়ে গেল G1 G2-র গল্প। এবার আমরা সরাসরি ঢুকবো সেল ডিভিশনের পার্টে। ঠিক আছে, ঢোকা যাক। সেল ডিভিশন, কোষ বিভাজন, 3টে পার্ট রয়েছে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। ঠিক আছে, এবার ঢুকছি সেইখানে। তো এই অবধি গল্প ক্লিয়ার সবার কাছে? একবার বলবে এই অবধি প্রত্যেকের কাছে ক্লিয়ার? যে পয়েন্টগুলো বললাম ভালো করে দেখে নিয়েছো, বুঝে নিয়েছো, যেগুলো দরকার? ঠিক আছে, অবশ্যই দেখে নিচ্ছ, বুঝে নিচ্ছ, এইটুকু দরকার। ঠিক আছে, এবার আমাদের চলে এসো নেক্সট পার্টে। এটা আমি ছবি জাস্ট, কারণ সময় নেব না বেশি করে, খালি মেন পয়েন্টগুলো বলবো এখানে। তো প্রথম যে গল্পটা আসছে সেটা হচ্ছে আমাদের অ্যামাইটোসিস গল্প, যদিও এখানে মিওসিস দিয়ে বলা আছে। ঠিক আছে, তো প্রথম যে গল্পটা আমাদের এখানে আছে, ছোট্ট করে পরের পাতায় চলে আসি। ইট ইজ কল অ্যামাইটোসিস প্রসেস। সেল ডিভিশনের কথা আমরা বলছি, সেল ডিভিশন, আর সেখানে আমার চলে আসে প্রথমে হচ্ছে অ্যামাইটোসিস। এখান থেকে আমি কি পড়ব? দেখো, অ্যামাইটোসিসের ক্ষেত্রে খুব সহজ প্রশ্ন পরীক্ষাতে আসে, খুব সহজ প্রশ্ন। একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, কারণ এখানে কি হয়,
তোমার কোনো রকম বেমতন্তু গঠিত হয় না, এখানে নিউক্লিয় পর্দার অবলুপ্তি হয় না, ঠিক আছে, এখানে তোমার নিউক্লিওলাসের অবলুপ্ত হয় না, সরাসরি নিউক্লিয়াস সাইটোপ্লাজম ডিভাইড হয়ে ও নতুন অপত্যগুলোকে তৈরি করে, অ্যামাইটোসিস। ব্যাস, বেসিক জিনিস, বেসিকভাবেই পড়ো, এর বাইরে কিছু দরকার নেই, ঠিক আছে। তো এর সাথে টুকরো টাকাটা কিছু কিছু পার্ট, মানে তোমার কার কার মধ্যে হয় এই পোর্শনটা একটুখানি দেখে নেবে, যে তোমার শৈবালের মধ্যে হতে পারে এই পোর্শনটা, তারপর ধরো তোমার প্রোক্যারিওটিক কোষ ব্যাকটেরিয়ার মধ্যে হবে, অবশ্যই ব্যাকটেরিয়ার মধ্যে হয়, কিছু কিছু প্রোটিস্টার মধ্যে হয়, এটা কিন্তু রয়েছে, ঠিক আছে। তার মানে কী বলবো, অ্যামাইটোসিস মানে কি, একটা ধরো সেল, সবার জন্য চলে আসি, একটা সেল রয়েছে, সেই সেলটা কি হবে, তার মধ্যে নিউক্লিয়াস রয়েছে, সেই সেলটা কি হবে, ডিরেক্টলি ডিভিশন হবে, অর্থাৎ এখানে তোমার নিউক্লিয়াসের ডিভিশন হবে, হয়ে ডাম্বেল আকৃতি হয়ে এখানে দুটো সেল তৈরি হয়ে যাবে। এই হলো তার গল্প, অ্যামাইটোসিস। কোনো বেমতন্তুর গল্প হবে না, কোনো রকম নিউক্লিয় পর্দার অবলুপ্তি হবে না, কোনো ক্রোমোজোম বা ক্রোমাটিড ফর্মেশন হবে না, কুণ্ডলীকরণ হবে না, একদম সিম্পল টাইপ অফ গল্প আমরা এখানে দেখতে পাবো, অ্যামাইটোসিসের গল্প, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, এই জায়গাটা অবশ্যই তুমি এখানে কিন্তু দেখে যাচ্ছ, ঠিক আছে, এটা হলো ব্যাপার। এবার যে গল্পটা আসে সেটা হচ্ছে তোমার, এটা হলো 1 নম্বর, 2 নম্বরের পার্ট, আসছি কোয়েশ্চেনে আসছি, মাইটোসিস পার্ট। মাইটোসিস পার্টের গল্প কি, বেসিক জায়গায় প্রথমে আসি। এখানে কি হয় তোমার, অবশ্যই এক্ষেত্রে ভালো করে বুঝবে, যে অ্যামাইটোসিস হলো, এদের প্রত্যক্ষ বিভাজন হলো, ভালো করে বুঝবে। এক্ষেত্রে দুটো সেল যে তৈরি হলো, এরা ইকুয়াল হতেও পারে অথবা আনইকুয়াল হতে পারে, এটা মনে রাখতে হবে। অ্যামাইটোসিসের ক্ষেত্রে ইকুয়াল হতে পারে বা আনইকুয়াল হতে পারে, দুটোই কিন্তু হতে পারে, নির্ভর করছে কিরমভাবে হচ্ছে কি না হবো, এটা মাথায় রাখবে প্রথমে। মাইটোসিস কি, প্রত্যেকে জানো, ইকুয়াল ডিভিশন, আলাদা করে বলার কিছু নেই, এটা হলো পার্ট। অর্থাৎ যদি আমার মাতৃকোষ যদি 2n হয়, তাহলে অপত্য দুটো কোষ কী হবে, সেও কিন্তু 2n করেই হবে, পরিষ্কার কথা, এর বাইরে কিছু নেই, যার জন্য সদৃশ্য বিভাজন বলা হয়। এটা কিন্তু দেহকোষের মধ্যে আমরা পাই, আমরা দেহকোষের মধ্যে এটা আমরা পাবো, এই পোর্শনটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিচ্ছ। মিওসিস হওয়ার সময় আমরা দেখতে পাই, মিওসিসের ক্ষেত্রে আমরা মিওসিস 2-তে দেখতে পাই, তবে সেটা না বলাটাই বেটার। সিলেবাস বলছে দেহকোষের মধ্যে, সেটা তোমার উদ্ভিদ হতে পারে, সেটা তোমার অ্যানিম্যাল হতে পারে, এর মধ্যে কিন্তু আমরা মাইটোসিস অবশ্যই দেখতে পাই, অবশ্যই বিষয়টিকে দেখে নিচ্ছ। আমরা মাইটোসিস আবার আসবো বিষয়টাতে, আগে পড়ে নিই। নেক্সট হচ্ছে মিওসিস পার্ট, এটা বেসিক, এই নিয়ে কোনো অসুবিধে নেই, চাপ নেবে না কোনো। এখানে হচ্ছে রিডাকশনাল ডিভিশন বলা হয়, এই জায়গাটুকু দেখবে, ডিভিশন বলা হয়। এখানে কি হয়, প্রথম হয় 2n থেকে n, কালারটা কোয়েশ্চেন করাচ্ছিলাম, 2n থেকে n, প্রথম কি হয় 2n থেকে দুটো n, আর তারপরে কি হয় 4টে n, এটা মনে রাখতে হবে এই পোর্শনটা। তাহলে এখানে মিওসিস 1 এটা আর মিওসিস 2 এটা, অলরেডি বিষয়টা কিন্তু জানো। মেনলি কোথায় হয়, জনন মাতৃকোষের মধ্যে হয়। তবে হ্যাঁ, 3 রকমের মিওসিস দেখা যায়, একটা হচ্ছে তোমার চলে এসো গ্যামেটিক মিওসিস হয়, একটা স্পোরিক মিওসিস হয়, একটা জাইগোটিক মিওসিস হয়। সিলেবাসের মধ্যে বলে কি বলে না, মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ নয়, বলে দিলাম অবশ্যই, যে মিওসিস 3 রকমের হয়, একটা গ্যামেটিক মিওসিস মানে গ্যামেট তৈরি করার সময় হয়, একটা স্পোরিক মিওসিস স্পোর তৈরি করার সময় হয়। মনে পড়েছে, ফার্নের যৌনুক্রমে স্পোর তৈরি করার সময় রেণু মাতৃকোষ থেকে রেণু তৈরি হলে n থেকে n হয়, বলবে ইয়েস অর নো বলবে, হয়তো 2n থেকে n হয়, স্পোরিক মিওসিস বলা হয়। আর একটা হচ্ছে জাইগোটিক মিওসিস বলা হয়, সেটা জাইগোটের মধ্যে দেখতে পাই আমরা। 3টে হয়, এখন দরকার নেই, গ্যামেটিকটা বললেই মোটামুটি হয়ে যাবে তোমার। অর্থাৎ প্ল্যান্টের ক্ষেত্রে তোমার জনন মাতৃকোষ মানে উদ্ভিদ জনন মাতৃকোষ, মানে উদ্ভিদের তোমার যে তোমার মেল তৈরি করার সময়, মেল গ্যামেট তৈরি করার সময় সেখানেও মাতৃকোষে বা পিতৃকোষে, আর ডিম্বাণু তৈরি করার সময় মাতৃকোষে, ফিমেল বডিতে শুক্রাণু মাতৃকোষ বা শুক্রাণু পিতৃকোষ, আর ডিম্বাণু মাতৃকোষে কিন্তু আমরা দেখতে পাই এই পোর্শনটা। ব্যাস, রিডাকশনাল ডিভিশন বলা হয়। আর এটা রিডাকশনাল যেহেতু হয়, মানে যেহেতু গ্যামেট তৈরি হয় n সংখ্যক n গ্যামেট, তো n আবার জয়েন করে যদি 2n হয়, তার মানে এটা কি করে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। মানে আমি ভালো করে বুঝলাম, আমি কিন্তু শুধু পড়াচ্ছি না, এই যে ওয়ার্ডগুলো ব্যবহার করছি না, রিডাকশনাল ডিভিশন, মাতৃকোষ ধ্রুবক রাখে, এটাকে এমফাসাইজ করবে, মাথায় রাখবে ভালো করে, ঠিক আছে। ব্যাস, এবার বক্তব্য হচ্ছে আমরা যেটা পড়ব এটা বেসিক, যেটুকু একটু ভালো করে পড়ব,
আমরা সেটা দেখে নেব ঝটপট, খেয়াল করবে। ঝটপট একটু ছবি এনেছি খুব তাড়াতাড়ি কাজটা করার জন্য, সময় কম নেব বলে। দেখে নাও বিষয়টা এখানে এই পোর্শনটাতে। তো এখানে যে বিষয়টা এখানে বলা আছে সেটা হচ্ছে যে মেটাফেজের মাইটোসিসের ক্ষেত্রে কি হয় প্রত্যেকেই জানো, প্রথমে হচ্ছে তোমার ক্যারিওকাইনেসিস, তারপর হচ্ছে তোমার সাইটোকাইনেসিস, ঠিক আছে, অসুবিধে কিছু নেই। তো ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের ডিভিশন, মানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজে কি হয় আশা করি প্রত্যেকে জানো, একবার ছোট্ট করে বলে দিচ্ছি, ছবিটার রেসপেক্ট জাস্ট মিলিয়ে নাও, জাস্ট চোখ বুঝে শুনে নাও। প্রোফেজে হচ্ছে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে, নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে, ক্রোমোজোমগুলো জল নিরুদনের ফলে আস্তে আস্তে তার কুণ্ডলীকরণ শুরু হয়। এই কুণ্ডলীকরণ পেঁচানোর প্রক্রিয়াকে আমরা কি বলি, আমরা স্পাইরালাইজেশন বলি। এবং এই স্পাইরালাইজেশনের ফলে যে কুণ্ডলীটা তৈরি হয় সেই কুণ্ডলীকে বলা হচ্ছে প্লেকটোনমিক কুণ্ডলী। ওয়ার্ডগুলোর প্রত্যেকের মনে আছে, বলবে হ্যাঁ কি না। শুধু ওয়ার্ডগুলো একবার মাথায় ঝাঁকিয়ে নাও, তাহলেই হবে, ওয়ার্ডগুলো দরকার। তাহলে কি বললাম, নিউক্লিয় পর্দার অবলুপ্তি, নিউক্লিওলাসের অবলুপ্তি, জল নিরুদনের ফলে ক্রোমোজোমগুলো কুণ্ডলীকৃত হয়ে বেটে মোটা কালো হয়ে যায়। কুণ্ডলীকরণ প্রক্রিয়াকে বলা হচ্ছে স্পাইরালাইজেশন, এবং যেটা তৈরি হলো তাকে বলা হচ্ছে প্লেকটোনমিক কুণ্ডলী। হলো, অসুবিধে কিছু নেই। সেন্ট্রিওল অলরেডি তৈরি হয়ে গেছে, আগে তোমরা দেখেছো। সেন্ট্রিওল আস্তে আস্তে খানিকটা দুদিকে মেরুর দিকে যেতে আরম্ভ করে প্রোফেজের শেষ পর্যায়ে, মানে সেখানে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয়, বেমতন্তু গঠন হওয়া শুরু হয়ে যায় প্রোফেজের শেষ পর্যায়ে। এটা গেল। এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে ভিজিবল হতে শুরু করে। প্রোফেজের প্রাথমিক পর্যায়ে থাকে না, কিন্তু তারপরের এন্ড পর্যায়ে কিন্তু আস্তে আস্তে ক্রোমোজোমগুলো তৈরি হতে শুরু করে। এটা তোমাকে মনে রাখতে হবে মাইটোসিসের প্রোফেজটা অবশ্যই দেখে নিচ্ছ, দীর্ঘস্থায়ী দশা অবশ্যই নোট করবে খাতায়। প্রোফেজ এবারের পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। বেমতন্তু গঠন শুরু হয় এই প্রোফেজ দশায়, খালি মিলিয়ে নাও খালি। এবার কি আসে প্রোমেটাফেজ, এটা দরকার নেই, অনেক বইতে দেওয়া আছে, দেওয়া নেই, তোমরা এইটা পড়লেই হবে। প্রোমেটাফেজ মানে কি, কিছু কিছু বইতে দেওয়া থাকে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ মানে কি, প্রোফেজ আর মেটাফেজের মাঝে একটা সাবস্টেপ বসে ভাগ করে, যেখানে কি হয়, যেখানে হচ্ছে এই যে কাইনেটোকোর আমরা পড়েছিলাম, দেখে না, যেখানে যে কাইনেটোকোর আমরা পড়েছিলাম, আমরা যেখানে কাইনেটোকোর পড়েছিলাম, সেই কাইনেটোকোরের সাথে কি তৈরি হয়, বেমতন্তুগুলো জয়েন করতে আরম্ভ করে। তো এই জায়গাটাকে প্রোমেটাফেজ হিসেবে সিগনিফাই করা হয়। মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ নয়, কারো কারো বইতে থাকে বলে বলে দিলাম, না পড়লেও চলবে। এবার চলে আসবো মেটাফেজ। মেটাফেজে কি হয়, আমার দুটো সেন্ট্রিওল দুটো দিকে চলে যায়, দুই মেরুতে চলে যায়, এবং সেখানে গিয়ে তার চারপাশে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয়। অ্যাস্ট্রাল রশ্মি কী স্যার? অ্যাস্ট্রাল রশ্মি কি দিব্যদৃষ্টি, সেই ভগবানের হাত থেকে রশ্মি বেরোচ্ছে, লাইট ওইসব নয়, লাইট ফাইট বেরোয় না। রশ্মি মানে এগুলো বেমতন্তুরই পার্ট, এগুলো মাইক্রোটিবিউল প্রোটিনেরই গঠন, এগুলো মাইক্রোটিবিউল প্রোটিনেরই গঠন, চারিদিকে ছড়িয়ে পড়ে, তো ওই জন্য রশ্মির মতো লাগে, ঠিক আছে। ওই বলো না মাছের ক্ষেত্রে পড়তাম না, রশ্মিযুক্ত পাখনা, মানে কি মাছের পাখনা থেকে লাইট বেরোয়, রশ্মি বেরোয়, তার যে কাঁটার যে তোমার ইমপ্রেশনগুলো থাকে তাকে রশ্মিযুক্ত পাখনা হিসেবে বলা হয়। এইটা মাথায় রাখবে, রশ্মি মানে লাইট নয়, কিন্তু এখানে মাইক্রোটিবিউল বেমতন্তুর গঠনকারী প্রোটিনগুলোই থাকে। তো এই হলো বেমতন্তু গঠনকারী প্রোটিনগুলো। ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চলে, বিষুব অঞ্চলে বরাবর তার সজ্জা দেখা যায়, তাকে বলা হয় মেটাফেজ প্লেট, এটা মাথায় রাখতে হবে। এবং প্রত্যেকটা ক্রোমোজোমের সাথে তার সেন্ট্রোমিয়ার রিজিয়নে আমরা কি দেখি, সেখানে বেমতন্তুগুলো কিন্তু আটকে যাচ্ছে ভায়া কাইনেটোকোর, এবং এদিকে রয়েছে সেন্ট্রিওলের পজিশন। প্ল্যান্টের ক্ষেত্রে আমরা সেন্ট্রিওল পাবো না, কেবলমাত্র শুধুমাত্র মাইক্রোটিবিউল এই পোর্শন থাকবে। মেটাফেজের গল্প হয়, মেটাফেজকে অ্যারেস্ট করার জন্য একটা বিষকে প্রয়োগ করা হয়, পড়েছো, মানে টেস্ট পেপারে কোয়েশ্চেন দেয়, একটা বিষকে প্রয়োগ করা হলো মেটাফেজকে অ্যারেস্ট করার জন্য, তাকে বলে কলচিসিন বলে। কি বলা হয়? কলচিসিন বলা হয়। কলচিসিন প্রয়োগ করলে কি হয়, আবার বলছি, কলচিসিন প্রয়োগ করলে বেমতন্তুগুলো নষ্ট হয়ে যায়, বেমতন্তুগুলো ড্যামেজ হয়ে যায়। তার মানে কি শুধুমাত্র বেমতন্তুকে ড্যামেজ করার জন্য এই সময় প্রয়োগ করা হয় না, অনেক সময় কি হয়, আমরা দেখতে চাই রিসার্চ করার সময় যে আমার সেলের মধ্যে ক্রোমোজোম কী কন্ডিশনে আছে, সেলগুলো কালেক্ট করলাম, প্রসেস করলাম, কলচিসিন দিলাম, দেওয়ার পর মাইক্রোস্কোপের তলায় দেখব কিছু সেল মেটাফেজে আছে, কিছু সেল প্রোফেজ, কিছু সেল তার পরে আছে, এরকম হতে পারে।
কেন? কারণ কলচিসিন প্রয়োগ করলে সে বেম তন্তুগুলোকে ডিসঅর্গানাইজ করে দেয়। তার মানে এবার ভাবো, একটা সেল তার সেল সাইকেল ডিভিশনে মেটাফেজ কন্ডিশনে রয়েছে, ঠিক ওই মুহূর্তেই আমি কলচিসিন দিলাম, ঘাপ ঘাপ করে দুদিকে বেমতন্তু ড্যামেজ হয়ে গেল, তাহলে ক্রোমোজোমগুলো এই রকম কন্ডিশনে থেকে যাবে, বলবে হ্যাঁ কি না প্রত্যেকে, ইয়েস অর নো। যখনই দুদিকে আমি বেমতন্তুকে শেষ করে দেবো, ক্রোমোজোম কিন্তু মাঝখানেই থাকবে। সুবিধে কি হয়? ক্রোমোজোমকে পর্যবেক্ষণ করা যায়, যে ক্রোমোজোমকে পর্যবেক্ষণ করেই আমরা ক্রোমোজোমের গঠনটাকে অলরেডি জেনে এসেছি সিলেবাসের মধ্যে, তাকে পর্যবেক্ষণ করা যায়। এটা রিসার্চের কাজ, এটা আমাদের কোয়েশ্চেন আসতে পারে, বলে রাখলাম মেটাফেজের গল্প। এইবার এই মেটাফেজের পরবর্তীতে আমাদের কি জিনিস রয়েছে ভালো করে শুনে নাও। মেটাফেজের পরবর্তীতে এবার আসছে অ্যানাফেজের গল্প, ভালো করে শুনবে। অ্যানাফেজেই মেন গল্প রয়েছে, পুরোটা দেখানো নেই এখানে। অ্যানাফেজে কি হয়? অ্যানাফেজে এবার ভালো করে শুনবে। অ্যানাফেজে আমাদের কিন্তু কি হয় না, তোমাদের এই ক্রোম্যাটিড সেগ্রিগেশনটা কিন্তু আমরা এখানে দেখতে পেতে পারি। অ্যানাফেজে এখানে ক্রোম্যাটিড সেগ্রিগেশনটা কিন্তু দেখতে পেতে পারি। এইবার ভালো করে বুঝবে যে যদি সেগ্রিগেট হয়ে যায় তাহলে কেন ক্রোমোজোম হাফ হয়, মানে কেন ডিএনএ কন্টেন্টটা হাফ হয় না। এবার ভালো করে দেখো, আমরা এস ফেজের আগে ডিএনএ কন্টেন্ট 2C পড়েছিলাম, এস ফেজের পরে ডিএনএ কন্টেন্ট ডাবল হয়ে গেছিল 4C। তার মানে যে সোম্যাটিক সেল তার মধ্যে নিউক্লিয়াসে 2C ডিএনএ ছিল, এস ফেজের জন্য সেটা 4C হয়ে গেল। তাহলে যখন আমার 4C দুটো ক্রোমাটিডে ভাগ হয়ে যাবে, তাহলে আবার সে 2C কন্ডিশনে চলে আসবে, বলো ইয়েস অর নো। তাহলে এবার বোঝা গেল কেন আমরা মাইটোসিসকে সদৃশ বিভাজন বলি, ইয়েস অর নো। কেন মাইটোসিসকে সদৃশ বিভাজন বলি, বলবে ইয়েস স্যার, ওই জন্য সদৃশ বিভাজন বলি। চোখের খাতিরে দেখবো ভাই হাফ হয়ে গেল, মানে তো হাফ হয়ে যাওয়ার দরকার, কিন্তু এখানে তো মাঝে ডাবল হয়ে রয়েছে, এখানে মাঝে ডাবল হয়ে রয়েছে। মানে আমার কাছে 1 লক্ষ টাকা ছিল, আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে সেখানে 2 লক্ষ টাকা বানিয়ে নিলাম, বা 2 লক্ষ টাকা ছিল 4 লক্ষ টাকা বানিয়ে ফেললাম, 4 লক্ষ টাকা নিয়ে 2 ছেলের মধ্যে ভাগ করে দিলাম, 2 লাখ করে, কোনো অসুবিধেই হলো না। সমঝা কি নেই সমঝা? বলে ইয়েস স্যার সমঝা। তার মানে কোনো জায়গায় ইনভেস্ট করতে গেলে আগে তার ডিপেন্ডেন্সির জায়গাটাকে বাড়িয়ে নিতে হয়, তাই তো? এর থেকে শেখার কি আছে? কোনো জায়গায় কোনো কিছুকে ইনভেস্ট করতে গেলে, টাকা পয়সা ইনভেস্ট করতে গেলে তার পরিমাণটা আগে খাটিয়ে বাড়িয়ে নাও, তাতে করে তোমারই সুবিধে হবে কাজটা। এটা মাথায় রাখবে, শুধু বই পড়লে হবে না, লাইফের কনসেপ্টটাও এখান থেকে ছোট্ট করে পড়ে নিতে হবে, ঠিক আছে? চলো, তাহলে এখানে ক্রোমাটিড আলাদা হলো। এইবার এই ক্রোমাটিড আলাদা হওয়ার ক্ষেত্রে এবারের এনাফেজে, এবারের অ্যানাফেজ বলছি, এবারের মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ টপিকের এই পার্টটা ভালো করে দেখবে। আমার ছবি আসবে পরীক্ষার সময়, দেখে নিতে হবে। একটা অ্যানিমেল সেল আমি এখানে আঁকছি স্যার, ইয়েস স্যার। অ্যানিমেল সেলের ওপরে আমি এখানে সেন্ট্রিওলকে দিয়ে দিলাম, কোনো অসুবিধে নেই। ছোট করে আঁকছি, খুব বাজে আঁকছি, কিন্তু দেখে নাও, কাজে লাগতে পারে ভবিষ্যতে। তারপর চলে এসো এখানে, এই যে এইটা খুব বাজে করে আঁকছি, পরে ভালো করে আঁকবো, সময় কম বই। এটা রয়েছে, এবার ভালো করে দেখবা, এখানে রয়েছে অ্যাস্টাল রশ্মি, সেই বেমতন্তুর গল্প ভালো করে দেখবে। এইখানে রয়েছে দিস ওয়ান, আহা হা, এইটা 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 সবার জন্য বলেছে। আবার বলবো, একে আমি কি বলবো? এই বেমতন্তু কি বলবো? এই বেমতন্তুকে বলবো ইট ইজ কল ক্রোমোজোমাল তন্তু, বলবে ইয়ে স্বর্ণ প্রত্যেকে। ক্লাসে পড়িয়েছি, আবার সবার জন্য পড়িয়ে দিলাম বস, একে বলবো ক্রোমোজোমাল তন্তু, মনে রাখতে হবে, ঠিক? বলবে ইয়েস স্যার। এগুলো ছাড়াও তার পাশে আরেকজন আছে, বলবে ইয়েস স্যার, এই তো তার পাশে রয়েছে আরো 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 মনে আরো 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 দাও প্রাণ, দেখো তোর প্রাণ দিয়ে দিলাম, তোর প্রাণ দেবো, মন দেবো, সব দেবো, কিন্তু আখেরে কিছুই দেবো না। একে আমরা কি বলবো? পড়বো নিরবিচ্ছিন্ন তন্তু, ঠিক? যদি পরীক্ষায় আঁকতে দেয় তাহলে অন্তত পক্ষে কিন্তু এই 3টে পয়েন্ট করে এসো দয়া করে, বা নির্দয় হয়। ইয়েস স্যার, নিরবিচ্ছিন্ন তন্তু। এইবার স্যার মাঝখানে কি রয়েছে? স্যার মাঝে রয়েছে, আচ্ছা 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 আচ্ছা, মাঝখানে কি থাকবে? 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 মাঝখানে থাকবে হচ্ছে কি তন্তু? মাঝখানে থাকবে হচ্ছে ইন্টারজোনাল তন্তু। মানে ঠিক বললাম কি না? বলবে ইয়েস স্যার। তন্তু বোঝা গেল? ইয়েস স্যার। বোঝা গেল কি গেল না? বোঝা গেল?
তিনটে তন্তু অবশ্যই দেখে নিচ্ছ, করে নিচ্ছ, বুঝে নিচ্ছ। যদি ছবি আসে এই তিনটে পার্টকে, বাকি পয়েন্টিং করবে জানি, কোষ পর্দা করবে, সেন্ট্রিওল করবে, ওই নিয়ে ক্রোমোজোম মাথা ব্যথা নেই, ওই নিয়ে মাথা ব্যথা নেই। এই তিনটে তন্তুকে তোমাকে বলতে হবে, মাইন্ডেড। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। মানে তোমার সম্পর্কের মধ্যে কারা কারা থাকবে? তোমার সম্পর্কে থাকবে হচ্ছে তুমি থাকবে, তোমার ওয়াইফ থাকবে, মানে তোমার গার্লফ্রেন্ড থাকবে, আর তারপরে দুদিকে থাকবে তোমার পরিবারের লোক, যারা নিরবিচ্ছিন্নভাবে তোমার পাশে থাকবে, ঠিক কি না? তোমার সম্পর্কের মধ্যে তুমি থাকবে, তোমার গার্লফ্রেন্ড থাকবে, নিরবিচ্ছিন্ন তোমার পরিবারের লোকজন থাকবে, আর তোমাদের মাঝখানে কে থাকবে? আমি আর বেশি কিছু বললাম না, চলো। তোমাদের মাঝখানে কে থাকবে আর বেশি কিছু বললাম না, এর জন্য যত ঝামেলা টামেলা হয়। ঠিক আছে, বেশ, চলো চলো, বোঝা গেল? চলো বেশ, তাহলে আমরা অ্যানাফেসটা ভালো করে দেখে নিলাম। অ্যানাফেস লাইফ লেসন শিখিয়ে দিলাম, ভালো করে দেখে নাও এখান থেকে। কিন্তু এটা মাথায় রাখবে, মাঝের লোক সারা জীবন থাকে না, মাঝের লোক মাঝখানেই থাকে। চলো, তো এবার হচ্ছে অ্যানাফেজের পরে এবার টেলোফেজ। টেলোফেজে কি হয়? ঠিক প্রোফেজের উল্টো দশা আমরা দেখতে পাই, অর্থাৎ টেলোফেজে আবার নিউক্লিয় পর্দার আমরা এখানে আস্তে আস্তে রিগেন দেখতে পাই, আবার তৈরি হয় নিউক্লিওলাস, আস্তে 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 আবার তৈরি হতে শুরু হয়। ক্রোমোজোম যা কুণ্ডলীকৃত হয়েছিল আবার আস্তে আস্তে কুণ্ডলিকগুলো খোলে 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 আস্তে আস্তে আবার ক্রোমাটিন কন্ডিশনে চলে আসে। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এই পোর্শনটা হচ্ছে টেলোফেজ। সেন্ট্রিওল দু জায়গায় চলে গেল, এবং তারপরে চলে আসে সাইটোকাইনেসিস। অ্যানিম্যালের কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস ক্লিভেজ পদ্ধতিতে হয়। এবারের পরীক্ষার জন্য সাইটোকাইনেসিস গুরুত্বপূর্ণ। কোন জায়গাটা গুরুত্বপূর্ণ? ক্লিভেজ পদ্ধতি না পড়লেও লিখতে পারবে, কিন্তু কোনটা পারবে না? যেটা পারবে না, অ্যানিম্যাল কোষের ক্ষেত্রে ক্লিভেজ শুরু হয় বাইরে থেকে ভেতরের দিকে, বলবে ইয়েস অর নো প্রত্যেকে। অ্যানিম্যাল কোষের ক্ষেত্রে ক্লিভেজ শুরু হয় বাইরে থেকে ভেতরের দিকে। একটা অভিকেন্দ্রিক না অপকেন্দ্রিক বিষয় আছে, ভুলে গেছি বিষয়, একটু বলো তোমাকে, প্রত্যেকে চ্যাট বক্সে লিখো তো। একটা অভিকেন্দ্রিক আছে, একটা অপকেন্দ্রিক বিষয় আছে, একটা কেন্দ্রের দিকে, একটা কেন্দ্রের বাইরের দিকে। এটা বাইরে থেকে কেন্দ্রের দিকে যায়, বাইরে থেকে ভাঁজ হয়ে কেন্দ্রের দিকে যায়। এইটা মনে থাকবে না, এটা পড়বে, এইটা মনে রাখবে তোমাকে। তাহলে ক্লিভেজ পদ্ধতি, ঝামেলা খতম, এটা মনে রাখতে হবে। ক্লিভেজ পদ্ধতি, ঝামেলা খতম। তার মানে এখান থেকে আমি কি বুঝলাম? আমাকে দুটো সেলকে তৈরি করতে গেলে কখনো কখনো সেলগুলোকে আলাদা করে দিতে হয়, তাই তো? সম্পর্কের মধ্যে একটা বন্ডিং রাখতে গেলে কখনো কখনো ভালো কাছের মানুষগুলোর থেকে একটু দূরত্ব বজায় রাখতে হয়, তবে সম্পর্কের গুরুত্ব আমরা বুঝতে পারি। ওকে, এর সাথে কি হলো? তাহলে ক্লিভেজটা পড়লাম। এবার একই রকমভাবে প্ল্যান্ট সেলের গল্প দেখো, গল্প একই, আলাদা করে বলার কিছু নেই। খালি প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এইখানে যে ক্লিভেজ পোর্শনটা হবে, ক্লিভেজ পোর্শনটা যেটা হবে এটা হবে সেল প্লেট তৈরির মাধ্যমে। এবার ভালো করে দেখো, অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে যেখানে সেটা বাইরে থেকে ভেতরের দিকে ক্লিভেজটা ঢুকেছিল, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিন্তু তোমার কোষপাত তৈরি হবে প্রথমে সেন্টারে, তারপর সেটা জমতে জমতে যাবে পরিধির দিকে। তার মানে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কোষপাতটা সেন্টারে তৈরি হয়ে পরিধির দিকে ছড়াতে ছড়াতে যাবে। এটা তোমাকে মনে রাখতে হবে। কিভাবে তৈরি হয়? প্ল্যান্ট সেলের সাইটোকাইনেসিস এবারের মাধ্যমিকের জন্য হট টপিক। এবারের মাধ্যমিকের জন্য হট টপিক প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কি হয় না, এখানে প্ল্যান্ট সেলের মধ্যে ভালো করে শুনবে, লিখবো না। প্ল্যান্ট সেলের মধ্যে যে মাইক্রোটিবিউল রয়েছে, সেই মাইক্রোটিবিউলের কাজ তো খতম এখন। সেই মাইক্রোটিবিউল কি করবে? সেই মাইক্রোটিবিউল আস্তে আস্তে ভেঙে চুরে গিয়ে তারা একটা দলা পাকানো স্ট্রাকচার তৈরি করবে, যাকে বলা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। এই ফ্র্যাগমোপ্লাস্ট কার সাথে যুক্ত হবে? কোন অঙ্গাণুর সাথে যুক্ত হবে? পরীক্ষায় প্রশ্ন আসে। সে অঙ্গাণুকে বলা হচ্ছে গলগি বডি। গলগি বডির সঙ্গে যুক্ত হয়ে এখানে সেল প্লেট তৈরি করবে। সেই সেল প্লেটের ওপর আস্তে আস্তে জমা হতে দুদিকে চলে যাবে। এই সেল প্লেটের ওপরই এবার জমবে কে? এবার জমবে হচ্ছে প্রাথমিক প্রাচীর, কোষ প্রাচীর। বলতে কি বলছেন স্যার? ইয়েস স্যার। এর ওপরই জমবে প্রাথমিক প্রাচীর, কোষ প্রাচীর, সেলুলোজ, হেমিসেলুলোজ। এরপরেই সেল আস্তে আস্তে আরও এজেড হয়ে গেলে জমতে শুরু করবে লিগনিন, সুবেরিন, অর্থাৎ সেকেন্ডারি সেলুয়াল গৌণ কোষ প্রাচীরের পরে। মনে রাখতে হবে।
তাহলে উদ্ভিদ কোষে কোষপাত তৈরির মাধ্যমে হয়, এর মধ্যে ফ্র্যাগমোপ্লাস্ট পড়বে, ফ্র্যাগমোপ্লাস্ট কোষ থেকে তৈরি হয়, মাইক্রোটিবিউল, তার মানে এখানে যদি আমাকে পরীক্ষায় প্রশ্ন করে উদ্ভিদ কোষে মাইক্রোটিবিউল না থাকলে কি সমস্যা হতো, প্রথম উত্তর লিখবে 1, মাইক্রোটিবিউল না থাকলে উদ্ভিদ কোষে সেল ডিভিশন হতো না, আর 2, মাইক্রোটিবিউল না থাকলে উদ্ভিদ কোষে সেল ডিভিশন না হলে এটাও হতো না, মানে কোষপাত তৈরি হতো না। অবশ্যই মাথায় রাখবে পয়েন্টটা, ঠিক আছে? তাহলে প্ল্যান্ট সাইটোকাইনেসিস, ফ্র্যাগমোপ্লাস্ট, কোষপাত, কোন কোষ অঙ্গাণু, কোত্থেকে শুরু হয়, কোথায় গিয়ে ছড়ায়, এই 4টে পয়েন্ট পড়ে যাও, এর মধ্যে দিয়েই গল্প হয়ে যাবে, আর চিন্তা নেই, এর বাইরে কি দেখতে না তোমাকে, ঠিক আছে? তাহলে প্ল্যান্ট এবং অ্যানিমেলের মাইটোসিসের গল্প পড়ে দিলাম, যেই জায়গাটুকু দরকার। এইবার দেখবে আর একটা পার্ট যেটা বলা হয়নি, এই অ্যানাফেজের সময় ওই ক্রোমোজোমের যে ধরো তোমার ডিজাইনগুলো হয়, অর্থাৎ ধরো যদি এরকম হয় তাহলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, যদি একটা সাইডে হয় তাহলে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, যদি আরেকটু সাইডে হয় সেটা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, আর যদি এরকম হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। পরিষ্কার কথা, এটা অ্যানাফেজে আমরা দেখতে পাই, এটা আলাদা করে বলিনি, তাও লিখে দিচ্ছি, অনেকের দরকার পড়ে নিশ্চয়ই। এটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক, এটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক, এটাকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, এটাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক। চলো, কিন্তু আসেন্ট্রিক ক্রোমোজোম হতে পারে অনেক সময়, সেন্ট্রোমিয়ার থাকে না, বাট আসেন্ট্রিক ক্রোমোজোম এক্সিস্ট করে না, ড্যামেজ হয়ে যায়। ঠিক আছে, হয়ে গেল। চলো এবার কি দেখব, মিওসিস সেল ডিভিশন। মিওসিস সেল ডিভিশন ঠান্ডা মাথায় ভালো করে শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। বাকি সমস্ত কিছু এক, দুটো জায়গা পড়বো, ক্রোমোজোমাল সেগ্রিগেশন পার্টটা পড়বো আর ক্রসিং ওভার পার্টটা পড়বো, জানো বাকি সমস্ত কিছু এক, এই নিয়ে কোনো চিন্তা নেই। কোন জায়গাটা পড়বে, প্রথম বক্তব্য হচ্ছে মিওসিস যখন তুমি দেখছো, মিওসিসের মধ্যে দুটো পার্ট আছে, ভালো করে দেখে নেবে। একটা হচ্ছে মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1-এই কি হয়, 2n থেকে n হয়ে যায়। মিওসিস 2-তে কি হয়, n থেকে আবার n হয়। গল্পটা কোথায় ভালো করে বুঝতে হবে, এখানে তোমাকে গল্পটা কোথায় ভালো করে দেখে নাও, বুঝে নাও, চিনে নাও, জেনে নাও। মিওসিস 2 মানে হচ্ছে এখানেও আমার 2C ছিল ডিএনএ, মিওসিসের এস ফেজের পরে হয়ে গেল 4C। ঠিক আছে, ভালো করে দেখবে বিষয়টা। 2C এখানে ডিএনএ ছিল, ঠিক আছে, এখানে ডিএনএ কন্টেন্ট 4C। ভালো করে দেখবে বিষয়টা কি বলতে চাইছি তোমাকে এখানে, ঠিক আছে। এবার কি আছে এখানেও তাই, আমরা পাবো কি, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, অসুবিধে কিছু নেই। এইবার এই মিওসিসের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখতে পাই, যেটা হয় হচ্ছে জনন মাতৃকোষের মধ্যে। জনন মাতৃকোষের মধ্যে যখন আমরা মিওসিসের গল্প এখানে দেখছি, কি হবে, প্রোফেজ নিয়ে আলাদা করে বলার কিছু নেই, মেটাফেজ নিয়ে আলাদা করে বলার কিছু নেই। কিন্তু মিওসিসে কি হয় দেখবে, মিওসিসের ক্ষেত্রে প্রোফেজের মধ্যে হোমোলোগাস ক্রোমোজোমের কথা বলা আছে, বলবে হ্যাঁ কি না প্রত্যেকে। হোমোলোগাস ক্রোমোজোমের কথা বলা আছে, ইয়েস অর নো, হোমোলোগাস ক্রোমোজোমের কথা বলা আছে, ঠিক আছে, অসুবিধে কিছু নেই, ঠিক আছে, ওকে। তার মানে দেখো হোমোলোগাস ক্রোমোজোম মানে কি কন্ডিশনে, ভালো করে দেখবে, এই জায়গাটাই বোঝার। তার মানে এইখানে হচ্ছে একটা ক্রোমোজোম রয়েছে, তারই একটা হোমোলোগাস পেয়ার তার পাশে রয়েছে, এই কন্ডিশনে রয়েছে, ঠিক আছে, এই কন্ডিশনে রয়েছে, এটা হোমোলোগাস পেয়ারের। মিওসিস 1-এর যে অ্যানাফেজ হচ্ছে, অ্যানাফেজে কি হবে, এই হোমোলোগাস ক্রোমোজোমগুলো সেপারেট হয়ে যাবে। অ্যানাফেজে কি হবে, হোমোলোগাস ক্রোমোজোমগুলো সেপারেট হয়ে যাবে। তার মানে দুটো হোমোলোগাস ক্রোমোজোম যখন ছিল, আমরা তাকে 2n কন্ডিশন বলতে পারবো। এটা কিন্তু ডিএনএ কন্ডিশন বলছি আমি, কিন্তু ক্রোমোজোম কন্ডিশন নয়, মাথায় রাখতে হবে, এটা ডিএনএ কন্ডিশন, গুলিয়ে যেন না যায়। এবার ক্রোমোজোম কন্ডিশনে আসছি, তাহলে যখন আমরা দুটো ক্রোমোজোম ছিল তখন 2n বলতে পারবো, বলো ইয়েস অর নো প্রত্যেকে। মেটাফেজ পর্যন্ত বা অ্যানাফেজ পর্যন্ত আমরা 2nই কিন্তু বলছি, ভালো করে বুঝবে। অ্যানাফেজে কি হচ্ছে, এ সরে যাচ্ছে, এ সরে যাচ্ছে মানে কি, এ হচ্ছে এইটা চলে গেল একদিকে, এটা চলে গেল একদিকে, তার মানে এন সেগ্রিগেশন হয়ে গেল, বলবে হ্যাঁ কি না প্রত্যেকে, প্রত্যেকে বলবে ইয়েস অর নো। এন সেগ্রিগেশন হয়ে গেল, ঠিক, এন সেগ্রিগেশন, তার মানে
এইভাবে আঁকলে কি দাঁড়ায়, এই একটা ক্রোমোজোম এখানে চলে এলো আর বাকি একটা সেলের মধ্যে এই একটা ক্রোমোজোম এখানে চলে এলো, এন এন সেগ্রিগেশন হয়ে গেল। তাহলে 2n থেকে n কেন হচ্ছে বোঝাতে পারলাম, বলবে ইয়েস অর নো। 2n থেকে n কেন হচ্ছে বোঝাতে পারলাম, প্রত্যেকে বুঝতে পারলে ক্রোমোজোম সেগ্রিগেশন এখানে হয়ে গেল। ক্লিয়ার সবার কাছে? বলতে পারবে ইয়েস অর নো প্রত্যেকে চ্যাট বক্সে, ক্লিয়ার। এইবার এই সেগ্রিগেশন হওয়ার আগে এর আগে কি হয়, এর আগেই হচ্ছে ক্রসিং ওভার হবে। ক্রসিং ওভার হবে বলে কেন ক্রসিং ওভার হবে, এই যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো রয়েছে, হোমোলোগাস ক্রোমোজোমগুলো ভালো করে দেখছো। এবার একটা কনসেপ্টের জায়গায় আসি। এবার এইখানে তো সময়টা বেশি লাগবে, অবশ্যই সময় তো এখানে দিতেই হবে, সময় যেখানে সময় দরকার, সময় তো দরকার অবশ্যই। সেটা কি, সেটা হচ্ছে এইখানে আমার রয়েছে হোমোলোগাস ক্রোমোজোমের পার্ট, এই একটা ক্রোমোজোম আর এখানে রয়েছে আর একটা ক্রোমোজোম ধরলাম। তাহলে এই ক্রোমোজোমটা এখন কোন কন্ডিশনে আছে, ডায়াট কন্ডিশনে আছে। ভালো করে বুঝবে, প্রত্যেকটা ক্রোমোজোমে দুটো করে ক্রোমাটিড আর্ম রয়েছে, ডায়াট দুটো দুটো করে আছে। তার মানে এখানে কটা, একটা দুটো তিনটে চারটে, দুটো ডায়াট মানে এটাকে টেট্রাড বলতে পারবো, বলবে ইয়েস অর নো প্রত্যেকে। এটাকে টেট্রাড বলতে পারবো, ইয়েস অর নো প্রত্যেকে বলবে। 1 2 3 4 দুটো ডায়াড হোমোলোগাস ক্রোমোজোম জয়েন আছে, টেট্রাড কন্ডিশনে আছে। ঠিক আছে, এই কন্ডিশনে এরা যখন একসাথে জোর বাঁধা প্রক্রিয়া আছে, কি বলবো, একে বাইভ্যালেন্ট বলে দেবো। এই টার্মগুলো তোমার লাগবে, একে বাইভ্যালেন্ট বলে দিচ্ছি। বলবে আচ্ছা স্যার বাইভ্যালেন্ট বললাম, আমরা টেট্রাড বললাম এই কন্ডিশনটাকে। টেট্রাড বললাম কি রেসপেক্টে, টেট্রাড বললাম ক্রোমাটিডের রেসপেক্টে বললাম, 4খানা ক্রোমাটিড টেট্রাড। বাইভ্যালেন্ট রেসপেক্টিভ কি, বাইভ্যালেন্ট হচ্ছে ক্রোমোজোমে একসাথে এলো জোর বাঁধলো, তাকে বাইভ্যালেন্ট প্রক্রিয়া বলবো, তাকে বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট মানে দুটো একসাথে এলো। আর এই জোর বাঁধার পুরো প্রক্রিয়াকে আমরা কি বলবো, এই জোর বাঁধার পুরো প্রক্রিয়াকে আমরা কি বলবো, একে বলবো আমরা সাইন্যাপসিস। মনে পড়ছে, সাইন্যাপস এবং সাইন্যাপসিসের পার্থক্য পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য, একে বলবো সাইন্যাপসিস। মানে সমস্ত ক্রোমোজোমগুলো জোর বাঁধার প্রক্রিয়াকে সাইন্যাপসিস বলে। সাইন্যাপসিস প্রক্রিয়ায় বাইভ্যালেন্ট কন্ডিশনে আমরা 4খানা ক্রোমাটিডকে টেট্রাড অবস্থায় দেখতে পাই। চলো গল্প খতম। এই টেট্রাড কন্ডিশনে কি হয়, সমস্ত ক্রোমোজোমের এই ক্রোমাটিড মানে দে আর দ্য নন সিস্টার ক্রোমাটিড, এর মধ্যে দেহাংশের বিনিময় হবে, এর মধ্যে দেহাংশের বিনিময় হবে, এর মধ্যে রিকম্বিনেশন হবে, এর মধ্যে দেহাংশের বিনিময় হবে। এটা তোমাকে মনে রাখতে হবে। অর্থাৎ আমি দাঁড়িয়ে রয়েছি এখানে, আমার ওয়াইফ দাঁড়িয়ে রয়েছে এখানে, তো আমি আমার ওয়াইফের হাত হচ্ছে এইটা, আমার হাত হচ্ছে এইটা, হাতটাকে ধরাধরি করলাম, দেহাংশের বিনিময় হলো। মানে কি, ওর চকলেটটা আমার হাতে দিলেও আমার গোলাপ ফুলটা তাকে দিলাম, দেহাংশের বিনিময় হলো এখানে। কিন্তু ওটা তো ওর হাত আর এটা আমার হাত, মানে বোথ আর নন সিস্টার। স্বাভাবিক, হাজব্যান্ড ওয়াইফ তো সিস্টার তো হবে না, নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এই যে আমরা এক হাতের সাথে আর এক হাত নিলাম, এক হাতের সাথে আর এক হাত নিলাম, এই কন্ডিশনটাকে আমরা বলবো কায়াজমা কন্ডিশন। কি বলবো স্যার, এই কন্ডিশনকে আমরা বলবো কায়াজমা কন্ডিশন। এবং তারপরে হাত থেকে যখন জিনিসগুলোকে নিয়ে নিচ্ছি, রিকম্বিনেশন হচ্ছে, ছাড়িয়ে নিচ্ছি, একে বলবো ক্রসিং ওভার। বোঝা গেল কি গেল না? এই কন্ডিশনকে বলবো স্যার কায়াজমা কন্ডিশন, আন্ধেরা কায়াম রহে। আর যখন হাত থেকে নিয়ে রিকম্বাইন করে পুরো নিয়ে নিচ্ছি, এটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার কন্ডিশন। আগে কায়াজমা ধরে ধরে ক্রসিং ওভার হয়, মনে রাখতে হবে। কায়াজমা ধরে ধরে ক্রসিং ওভারটা হয়। ক্রসিং ওভার কখন হয়, তখন সমস্ত ক্রোমোজোমগুলো জোর বাঁধে, ভায়া দ্য প্রসেস অফ সাইন্যাপসিস, জোর বেঁধে কন্ডিশন হয় হচ্ছে বাইভ্যালেন্ট। এই সময় 4খানা ক্রোমাটিড টেট্রাড কন্ডিশনে থাকে। গল্প শেষ। বাইভ্যালেন্ট মানে সমস্ত ক্রোমোজোম এই যে কাছাকাছি এলো, এই যে কন্ডিশনটাকে বাইভ্যালেন্ট, এই যে জোর বাঁধলো এই যে কন্ডিশনটাকে, এটাকে বাইভ্যালেন্ট বলে। টোটাল প্রক্রিয়াটাকে সাইন্যাপসিস বলে। সাইন্যাপসিস মানে হচ্ছে কী হয়, যখন জোর বাঁধার সময় কী হয়, এর মাঝে বেশ কিছু প্রোটিন থাকে, এর মাঝে বেশ কিছু আঠার মতো প্রোটিন থাকে। ইট ইজ কল্ড সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। কি বলা হয়, এটাকে বলে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এর মাঝে আঠার মতো প্রোটিন থাকে। এটা এখনকার জন্য, হায়ার ক্লাসে গিয়ে ডিটেলটা পড়াবো, চিন্তা নেই। তাকে বলে সাইন্যাপসিস। তো সাইন্যাপসিস তখনই হবে যখন সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স তৈরি হবে আর কাছাকাছি এলো, একসাথে এলো, ইটস কল বাইভ্যালেন্ট। বোঝা গেল সোহম? বোঝা গেল? এই গেল না? মাধ্যমিকের জন্য এইটুকু, এরপরে হায়ার ক্লাসে আছে, অসুবিধা, হায়ার ক্লাসে আছে, ঠিক আছে? মাধ্যমিকের জন্য এইটুকু, ঠিক আছে? চলো
তাহলে এটা আমরা পড়লাম স্যার। তাহলে এবার হচ্ছে অ্যানাফেজ হলো, টেলোফেজ, তারপর হলো সাইটোকাইনেসিস, দুখানা সেল হয়ে গেল, প্রত্যেকটার মধ্যে এন কন্ডিশন আছে। এরপর কি হয়, এরপর এই সেলটা মিওসিস 2 শুরু করে। তবে মিওসিস 2 শুরু করার আগে একটা হল্ট দেয়, সময়ের ব্রেক দেয়। এটাকে বলা হচ্ছে ইন্টারকাইনেসিস। কি বলা হয়? এটাকে বলা হচ্ছে ইন্টারকাইনেসিস। এটা কি সিমিলার টু ইন্টারফেস? নো, একদমই না। এখানে G1 G2 কিচ্ছু হয় না। ইন্টারকাইনেসিস হচ্ছে একটা হল্ট ফেজ, একটু সাময়িক পজ নেয়। পজ নেওয়ার পরে মিওসিস 2 শুরু হয়, যাকে আমরা মেটাফেজের সাথে তুলনা করেও বলতে পারি খানিকটা। কি হবে মিওসিস 2-তে? প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 গল্প সেই এক, কিন্তু এখানে ভালো করে বুঝতে হবে কি রেখে এসছিলাম জীবনে। স্যার জীবনে রেখে এসছিলাম এই জায়গাটা। এখানে কি ছিল স্যার? এইটা ছিল একটা সেলে, সরি জীবনে রেখে এসছিলাম, এটা একটা সেলে ছিল। আর আরেকটা সেলে ছিল কি? আর একটা সেলে ছিল হচ্ছে তোমার এইটা, তাই তো? ঠিক কি না? বলে এন আর এন ছিল এই পোর্শনটা থেকে, এন আর এন এই পোর্শনটা এই পোর্শনটাই ছিল। ভালো করে বুঝবে, এই পোর্শনটা এখানে করেছিল এই জায়গাতে, ঠিক আছে? এবার মেটাফেজের পর অ্যানাফেজে কি হবে? অ্যানাফেজে এর যে দুটো ক্রোম্যাটিড এর মধ্যে ক্রসিং ওভার হয়ে রয়েছে, ক্রোম্যাটিডগুলো আলাদা হয়ে যাবে। দেখো বস, তার মানে এই দিকে একটা আর নীলের ক্ষেত্রেও উল্টো দিকে এরকম একটা ক্রোম্যাটিডগুলো আলাদা হয়ে যেতে আমরা এখানে দেখবো। দেখো সিঙ্গেল দেওয়া আছে, ক্রোম্যাটিডগুলো আলাদা হয়ে যাবে। এখানে ক্রোম্যাটিড আলাদা হয়ে যাবে, এটা তোমাকে মনে রাখতে হবে তোমাকে। এবার বলবে স্যার ক্রোম্যাটিড যে আলাদা হয়ে গেল, ক্রোম্যাটিড আলাদা হয়ে গেলে কি তাহলে তো ক্রোমোজোম আলাদা, মানে ক্রোম্যাটিড মানে ক্রোমোজোমের একটা সিঙ্গুলার ফর্ম, অসুবিধে কিছু নেই। তাহলে ক্রোম্যাটিড আলাদা হলো মানে তার মানে কি এখানে ভালো করে বুঝবে এইখানে একটা সেন্ট্রোমিয়ার আছে, ভালো করে বুঝছো এখানে একটা সেন্ট্রোমিয়ার, এখানে একটা সেন্ট্রোমিয়ার, এন কন্ডিশনে ক্রোমোজোমগুলো রয়েছে, প্রত্যেকে এন কন্ডিশনে ক্রোমোজোমগুলো রয়েছে। এখান থেকে তাহলে কি করে আপনি এন বলছে? ভালো করে দেখো, যখন আলাদা হয়ে গেল প্রত্যেকটার মধ্যে তো আমরা একটা করেই আমরা সেন্ট্রোমিয়ার পাচ্ছি, বলবে ইয়েস অর নো? প্রত্যেকের মধ্যে তো আমরা একটা করেই সেন্ট্রোমিয়ার পাচ্ছি। তাহলে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে কি? ভালো করে বুঝবে, ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হচ্ছে কি? ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কারণ এইখানেও ডায়াট কন্ডিশনে ক্রোমোজোমের মধ্যে একটাই সেন্ট্রোমিয়ার ছিল, এখানে ক্রোমোজোমটা মোনাট কন্ডিশন, এখানেও একটাই সেন্ট্রোমিয়ার আছে। ক্রোমোজোম কন্ডিশনে কোনো পরিবর্তন এখানে হচ্ছে না, তাই এন থেকে এন। স্যার ডিএনএ কন্ডিশনে পরিবর্তন হবে না, বলে কেন? অলরেডি তো এর প্রাথমিক ফেজে আমরা ডাবল করে নিয়েছিলাম ক্রোমোজোমকে, ঠিক কি না? আমরা ক্রোমোজোমের ডিএনএকে ডাবল করে নিয়েছিলাম। তাহলে এখানে তো ডিএনএ আগের জায়গায় ফিরে আসবে, মানে এন কন্ডিশনেই ফিরে আসবে ডিএনএ যা ছিল ডিএনএ এন কন্ডিশনেই ফিরে আসবে, যা ডিএনএ কন্টেন্ট ছিল। তাহলে এখানে এন দিয়ে কিন্তু আমি ক্রোমোজোমের সংখ্যা বলছি, সি দিয়ে কিন্তু ডিএনএ কন্টেন্ট বলছি, ভালো করে বুঝে রাখতে হবে, যেন গুলিয়ে না যায়। এখানে ক্রোমোজোম সংখ্যা কেন হেরফের হচ্ছে না? এই ডায়াট কন্ডিশনেও একটা সেন্ট্রোমিয়ার আর মোনাট কন্ডিশনে একটা করেই সেন্ট্রোমিয়ার এখানে কিন্তু রয়েছে। কোষের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, 2 থেকে 4খানা হয়ে যাচ্ছে। এই ক্রোমোজোম সংখ্যা এখানে 1 থাকছে, এই এন থেকে আমার এনই তৈরি হচ্ছে, ইকুয়াল টু মাইটোসিস বলতে পারো। বোঝা গেল কি বোঝা গেল না বলো? একদম ইজি হিসাব। তার মানে বলতে চাইলাম বিষয়টা, তেহেরা আসছি, অবশ্যই সায়েন্স নিলে ভালো হবে। প্রশ্ন সায়েন্স নিলে ভালো হবে কেন? কারণ সায়েন্স নিলে পরে তোমার পরবর্তীকালে যেই বলো, নিট বলো, আইজার বলো, নাইজার বলো, আদার তোমার রিসার্চের পরীক্ষা বলো বা যে কোনো বলো, বা কম্পিটিটিভ এক্সামস বলো, বা ইউপিএসসি বলো, WBCS বলো, অনেক জায়গাতেই তুমি একটা ম্যাক্সিমাম জায়গায় হেল্প পেয়ে যাবে। এটা হলো ব্যাপার। তো অবশ্যই নিতে পারো, কোনো অসুবিধে কিছু নেই। ডিপেন্ড করছে তোমাকে সেটা পড়তে হবে, তোমাকে বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে। তোমাকে নেবো বলেই তো নেওয়া হয় না, তার একটা ফিউচার পার্সপেক্টিভ থাকে যে কী করতে চাইছি। কেউ বললো সায়েন্স নিয়ে নে, কেন নেবে তুমি? আগে জানো সুবিধা কী, অসুবিধা কী, আমি কোথায় এগোতে পারবো, আমার ফ্যামিলি কী বলছে। আমার ফ্যামিলি হয়তো ব্যবসাদার ফ্যামিলি, বিজনেস করে, তো আমি বলবো ভাই তুই সায়েন্স নিয়ে, ভাই পড়তেই পারো, অসুবিধা কিছু নেই। তার একটু ম্যাথটা স্ট্রং হতে হয়। আমার ফ্যামিলি টিচার লাইনে পড়ে, টিচিং নিয়ে পড়বে, সায়েন্সের টিচার হবে। আমার ফ্যামিলি হয়তো কালচারাল ফ্যামিলি, হয়তো তোমার বাংলা, ইতিহাস, ভূগোল এগুলো নিয়ে পড়াশোনা করে, সে বলবে তুমি তাহলে সাহিত্য নিয়ে পড়াশোনা করো,
ভিজুয়াল আর্টস নিয়ে পড়াশোনা করো। আমার ফ্যামিলি হয়তো বলবে যে হয়তো পুরোপুরি হয়তো মানে বলে দিয়েছে তুমি যা বলো বোঝো তাই করো, আমাকে বলে দিয়েছে, আমি সেইভাবেই পড়াশোনা করবো, অসুবিধা কিছু নেই। তো অবশ্যই সায়েন্স তো অবশ্যই নেওয়াটা উচিত, কারণ সায়েন্সের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকলে তোমার অনেকগুলো পরীক্ষা কভার হয়ে যায়, অনেক পরীক্ষাগুলো একসাথে কভার হয়ে যায়, এটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, চল তাহলে আমরা মিওসিস 2টা কমপ্লিট করলাম, সাইটোকাইনেসিস হয়ে গেল, প্ল্যান্টের ক্ষেত্রেও তাই, আমরা 4খানা পেলাম, মানে মিওসিসে 4খানা অপত্য তৈরি হয়, ব্যাস গল্প খতম। এরপরে গুরুত্ব, মাইটোসিস মিওসিসের গুরুত্ব আলাদা করে বলার কিছু নেই, একবার পড়লেই পারবে, ওই নিয়ে আমার তো মাথা ব্যথা নেই, ব্যাস আজকের গল্প খতম। ঠিক আছে, তাহলে কোষ বিভাজন এবং কোষ চক্রের গল্প আমরা এখানে শেষ করলাম। কোষ বিভাজন এবং কোষ চক্রের গল্পের টোটাল রিভিশন, জিস্ট, কোন কোন টপিকগুলো লাস্ট মোমেন্টে দেখে যেতে হবে, পুরো পার্টটাকে আমরা কিন্তু এখানে শেষ করছি, অবশ্যই দেখে নিচ্ছ। ঠিক আছে, এরপর আমরা কি দেখবো, ঝটপট চলে এসো, টেস্ট পেপার কালেকশনস পোর্শন আছে, দেখে নাও, ঝটপট দেখে নেবো, দেরি করবো না, সবার জন্য খুব তাড়াতাড়ি লেখার জন্য একবার জাস্ট কোয়েশ্চেনগুলোকে দেখে নেবো, উত্তরগুলোকে বলে দেবো। ঠিক আছে, না আছে, এরপর ডাউট ক্লিয়ারিং হবে, সব কিছুই হবে তোমাদের জন্য, চিন্তা করার কোনো কারণ নেই, আছি। দেখে নাও কি বলছে ঝটপট। G0কে রেস্টিং ফেজ বলার কারণ কি, কারণ G0তে সেল ডিভিশন হয় না, সেলটা হল্ট হয়ে যায়, রেস্টিং ফেজের জন্য রয়েছে। নেক্সট হচ্ছে ক্রোমোজোমে উপস্থিত প্রোটিনগুলোর গঠনগত একক অ্যামিনো অ্যাসিডগুলোর নাম লেখো, একটু আগে পড়িয়ে এলাম, তোমার অ্যামিনো অ্যাসিডের নামগুলো অবশ্যই মনে থাকবে, লিখে নিচ্ছ বিষয়টা। কোষ চক্রের চেক পয়েন্টগুলোর নামও একটি করে কাজ লেখো, অবশ্যই বলে দিয়েছি, G1S চেক পয়েন্ট, G2M চেক পয়েন্ট, M চেক পয়েন্ট, একটি করে কাজ বলা আছে, লিখে নিচ্ছ। তাহলে বোঝাতে পারলাম, আমি কিন্তু যেগুলো পয়েন্টগুলো তোমাকে এমফাসাইজ করেছি সেই জায়গা থেকেই টোটাল 3-4টে টেস্ট পেপারকে ফিল্টার করে এই কোয়েশ্চেনগুলো করা আছে, আলাদা করে টেস্ট পেপার করার দরকার নেই, সেখান থেকেই কিন্তু প্রশ্নটা ঢুকছে, দেখে নেবে, বুঝে নেবে। ঠিক আছে, ওকে, আর যার পিডিএফটা দরকার আমার থেকে কালেক্ট করে নেবে। ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র অঙ্কন করো, অবশ্যই এখান থেকে NOR হবে এই পোর্শনটা, টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার, ক্রোমোনিমা, দেখিয়ে দিতে পারছো, অসুবিধা হবে না। নেক্সট কি বলছে এখানে, যে প্রদত্ত বিষয়গুলি অনুযায়ী মাইটোসিস ও মিওসিসের পার্থক্য লেখো। কি বলছে, সম্পাদনের স্থান কোথায় হয়, দেহকোষের মধ্যে হয়। ঠিক আছে, এই পোর্শনের মধ্যে আমরা দেখবো, আর একটা হচ্ছে জননমাতৃকোষের মধ্যে হয়। ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি, ক্রোমোজোমের হচ্ছে সমবিভাজন, মানে যা ক্রোমোজোম নাম্বার থাকে একই ক্রোমোজোম তৈরি হয় মাইটোসিসে, আর মিওসিসে হচ্ছে হ্রাসকরণ বিভাজন। উৎপন্ন কোষের সংখ্যা মাইটোসিসে 2টি আর মিওসিসে 4টি, হয়ে গেল, চলো বেশ। নেক্সট বলছে পার্থক্য লেখো, উদ্ভিদ সাইটোকাইনেসিস, প্রাণী সাইটোকাইনেসিস বলে দিয়েছি, আরেকবার বলে দিই। প্রাণী সাইটোকাইনেসিস ক্লিভেজ পদ্ধতিতে হয়, উদ্ভিদ কোষপাত গঠনের মধ্যে হয়। প্রাণী সাইটোকাইনেসিস শুরু হয় পরিধি থেকে কেন্দ্রের দিকে, উদ্ভিদ সাইটোকাইনেসিস শুরু হয় কেন্দ্র থেকে পরিধির দিকে। প্রাণী কোষের ক্ষেত্রে ফ্ল্যাগমোপ্লাস্ট তৈরি হয় না, উদ্ভিদ কোষের ক্ষেত্রে ফ্ল্যাগমোপ্লাস্ট তৈরি হয়। প্রাণী কোষের ক্ষেত্রে গলগি বস্তুর কোনো ভূমিকা নেই, উদ্ভিদ কোষের ক্ষেত্রে গলগি বস্তুর ভূমিকা আছে। ঠিক আছে, প্রাণী কোষের কোষপর্দা বা তোমার সাইটোকাইনেসিস এর ফলে তোমার কেবলমাত্র কোষ পর্দা তৈরি হয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে মিডিল ল্যামেলা, প্রাইমারি কোষপ্রাচীর, সেকেন্ডারি কোষপ্রাচীর তৈরি হতে পারে। ওকে, চলো দেখে না নেক্সট কি বলছে। আচ্ছা, এখানে তো বলে দিয়েছে অলরেডি, তো অসুবিধা নেই। সূচনার সময়কাল কখন হয়, পদ্ধতি বলা আছে, ক্লিভেজ আর সেল প্লেট। সূচনার সময়কাল মানে কি, সময়কাল হচ্ছে টেলোফেজের পরবর্তীতে। গলগি বডির ভূমিকা প্রাণী কোষে নেই, এখানে আছে। নেক্সট কি বলছে, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান ছকের মাধ্যমে দেখাও, আসতে পারে, দেখে যাবে অবশ্যই। ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো। কুণ্ডলী সক্রিয়তা, ইউক্রোমাটিনে কুণ্ডলীকরণ কম হয় লিখবে, কি বলবে, কম হয়, আর হেটারোক্রোমাটিনে বেশি হয়। সক্রিয়তা, ইউক্রোমাটিনে সক্রিয় জিনের সংখ্যা বেশি বা থাকে, হেটারোক্রোমাটিনে কম, হয়ে গেল। নেক্সট কি বলছে এখানে, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে প্রদত্ত বিষয়ের ওপর নির্ভর করে পার্থক্য লেখো। পদ্ধতি, সূচনার সময়কাল বলা আছে অলরেডি, দেখে নেবে, রিপিট কোয়েশ্চেন। বেমতন্তু গঠন ও সাইটোকাইনেসিস পদ্ধতির ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য লেখো, মানে আবার পার্থক্য দিয়েছে বেমতন্তু গঠন, মানে প্রাণী কোষে বেমতন্তু গঠিত হয় সেন্ট্রিওলের সাহায্যে, উদ্ভিদ কোষে মাইক্রোটিবিউলের সাহায্যে। সাইটোকাইনেসিস অলরেডি বলা আছে, দেখে নেবে। ঠিক আছে, লোকেশ দেখে নিয়েছি। ইন্টারফেস দশা কি ঘটনা ঘটে, ইন্টারফেস মানে হচ্ছে G1S G2 কথা জানতে চেয়েছে। মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশা কি ঘটে, অলরেডি বলা আছে, অ্যানাফেজে কি ঘটে দেখে নেবে। তার মানে অ্যানাফেজ কি ঘটে মনে করে
তোমায় কিন্তু অবশ্যই দেখতে হবে অ্যানাফেজ মানে তোমায় কিন্তু ক্রোমোজোমাল তন্তু, নিরবিচ্ছিন্ন তন্তু এবং ইন্ট্রাজোনাল তন্তু, তিনটে তন্তুই কিন্তু দেখাতে হবে, অসুবিধে কিছু নেই। ঠিক আছে, অরিত্র কানেক্ট করতে পারো অবশ্যই, আমার সাথে রয়েছি এখানে, অসুবিধা নেই, বা টিউটোপিয়ায় নক করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কি বলছে, উদ্ভিদ ও প্রাণীদেহের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনের ঘটনাস্থলের তালিকা তৈরি করো। কোথায় কোথায় মিওসিস ঘটে? জননমাতৃক কোষে ঘটতে পারে, রেণুমাতৃক কোষে ঘটতে পারে, মিওসিস বলছি, আর জাইগোটে ঘটতে পারে। ঠিক আছে, আর মাইটোসিস তো আর তোমার বলে দিয়েছি অলরেডি, হয়ে গেল। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে, অলরেডি 2 নম্বরের প্রশ্ন দেখে যাচ্ছ এই পোর্শনটা। নেক্সট বলছে এখানে যে ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সমূহের নিয়ন্ত্রণ হারায় তখন কোষের ক্ষেত্রে কি কোনো কোষ ঘটনা ঘটে, মানে কি কোনো ঘটনা ঘটে, মানে বলতে চাইলো ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমের যদি রাসায়নিক উপাদানের নিয়ন্ত্রণ হারায়, মানে ক্রোমোজোমের যে রাসায়নিক উপাদান রয়েছে তাহলে কোনো অসুবিধা হতে পারে নিয়ন্ত্রণ হারালে? অবশ্যই। যদি ক্রোমোজোমের রাসায়নিক উপাদানে যদি ডিএনএ আরএনএ ঠিকভাবে না থাকে, আরে ক্রোমোজোমের সক্রিয়তা থাকবে না। যদি হিস্টোন প্রোটিন না থাকে তাহলে ক্রোমোজোম মানে কুণ্ডলীকরণ হবে না, কোষ বিভাজন হবে না। আর যদি আয়নগুলো না থাকে তাহলে কিন্তু কি হবে, সঠিকভাবে কিন্তু ক্রোমোজোম গঠন বা কোষ বিভাজন হবে না। এটাই কিন্তু জানতে চেষ্টা করবে। নেক্সট কি বলছে, মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশায় কি ঘটনা ঘটে, এটা ছবি সহকারে আঁকবে কিন্তু, হ্যাঁ এটা অবশ্যই ছবি সহকারে আঁকবে। নেক্সট হচ্ছে কোষ বিভাজনে মাইক্রোটিবিউল ও মাইটোকন্ড্রিয়া কি ভূমিকা পালন করে, আগেই বলেছি ভালো করে দেখে যেতে। মাইটোকন্ড্রিয়া নিয়ে চাপ নেই, এমনিই পারবে, 1+1 বা 1.5+1 দিতে পারে। কোনো জীবের মধ্যে প্রজনন গুরুত্বপূর্ণ কেন? প্রজনন না হলে জীব তার অপত্যকে তৈরি করতে পারবে না, অপত্য তৈরি না হলে তার জিন পুল বা তার জিন এই পৃথিবীতে তোমার অস্তিত্ব থাকবে না, মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে, বেশ, অসুবিধে কিছু। নেক্সট কি বলছে যে মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক, তুমি কিভাবে বক্তব্যটি যথার্থ প্রমাণ করবে? ভালো প্রশ্ন। মিওসিস মাইটোসিস থেকে পৃথক কি করে? মিওসিস প্রক্রিয়ায় 2n সংখ্যক ক্রোমোজোমযুক্ত মাতৃকোষ থেকে বা জননমাতৃকোষ থেকে n সংখ্যক ক্রোমোজোমযুক্ত অপত্যকোষ তৈরি হয়, গ্যামেট তৈরি হয়। অপরদিকে মাইটোসিসে দেহকোষ 2n থেকে 2nই তৈরি হয়, অর্থাৎ একটি হলো সদৃশ বিভাজন আর একটি হচ্ছে হ্রাসকরণ বিভাজন। এক্ষেত্রে আমরা বলতে পারি এই বিষয়টা। আরও বলতে পারো মিওসিসের ক্ষেত্রে ক্রসিং ওভার হয়, মাইটোসিসের ক্ষেত্রে ক্রসিং ওভার হয় না। মিওসিসের ক্ষেত্রে তোমার হোমোলোগাস ক্রোমোজোম জোর বাঁধে, মাইটোসিসের ক্ষেত্রে এই জোরটি দেখা যায় না। মানে এটা পার্থক্যই জানতে চাইলো, একটু অন্যভাবে জানতে চাইলো, অসুবিধে কিছু নেই। নেক্সট কি বলছে, একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি হবে, অলরেডি বলা আছে, চেক পয়েন্টের গল্প। কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্কটি কি বলে দিয়েছি, অবশ্যই লিখে নেবে। এমসিকিউ নর্মাল ক্লাসে হবে, এখন না, এখানে বড় প্রশ্ন, নর্মাল ক্লাসে এমসিকিউ। চলো, ইউক্যারিওটিক ক্রোমোজোম নিম্নলিখিত অংশগুলির গুরুত্ব লেখো। সেন্ট্রোমিয়ারের কাজ, কি কাজ? টেলোমিয়ারের কাজ। সেন্ট্রোমিয়ার মুখ্য কাজ, যা ক্রোমাটিডকে ধরে রাখে, আর সেন্ট্রোমিয়ারের সাথে কাইনেটোকোর যুক্ত হয়, যার সাথে মেমতন্তু অ্যাটাচড হতে পারে। নেক্সট হচ্ছে মাইটোসিসের দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসে কি পরিবর্তন ঘটে? দীর্ঘস্থায়ী দশা মানে কোন দশাকে বলে বলো? মাইটোসিসের দীর্ঘস্থায়ী দশা বলতে কোন দশাকে বলা হচ্ছে, কে বলবে? বলে ফেলো ঝটপট 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 ঝটপট। প্রোফেজ। মেটাফেজ কে বললো তার মাথায় আমি ভাঙবো, আমি নারকল ভাঙবো। প্রোফেজ। প্রাণী কোষে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার পরীক্ষা চিহ্ন অঙ্কন করো, চিহ্নচিত্র, মেরু অঞ্চল, মেমতন্তু, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার পারবে। উদ্ভিদ ও প্রাণী কোষ বিভাজনের সাইটোকাইনেসিস পদ্ধতির পার্থক্য লেখো, অলরেডি বলা আছে। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান ছক বলা আছে। প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা কিভাবে মিওসিস প্রক্রিয়ায় ধ্রুবক থাকে, মানে ক্রোমোজোমে কি হয় মিওসিস প্রক্রিয়ায়, যেহেতু 2n সংখ্যক ক্রোমোজোম থেকে n সংখ্যক ক্রোমোজোম যুক্ত, ঠিক আছে, তোমার তৈরি হয় গ্যামেটগুলো, সেই গ্যামেট আবার পরস্পর যুক্ত হয়ে 2n জাইগোটকে তৈরি করে, অর্থাৎ বংশ পরম্পরায় কিন্তু ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, এইভাবেই এটা বলতে হবে। ঠিক আছে, এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা বিশেষ নেই, মানে 99.99% বলতে পারি, 0.1% মানে এলেও এখান থেকেই আসবে, কোয়েশ্চেন ফরম্যাটটা ঘুরতে পারে, কিন্তু এর বাইরে প্রশ্ন তো আসবে না, এটা মাথায় রাখবে অবশ্যই। ঠিক আছে, মানে যেমন ধরো তোমাকে বলা আছে ইন্টারফেজের দশার বৈশিষ্ট্যগুলি লেখো, তোমাকে হয়তো খুচরো জিজ্ঞেস করলো যে ইন্টারফেজে এস দশা না থাকলে কি অসুবিধা হতো, বুঝতে পারলে কোয়েশ্চেনটা? ঘুরিয়ে জিজ্ঞেস করলো ইন্টারফেজে এস দশা না থাকলে কি হতো, তোমাকে তখন একটুখানি করতে লাগবে। ঠিক আছে, যোগাযোগ করো, রিপ্লাই দেবো।
কোষচক্রের জীবাণ দশার দুটি কাজ লেখো, যা হয় লিখবে। ক্রোমোজোম ডিএনএ জিনের মধ্যে আন্তঃসম্পর্ক, এটা না বাড়িতে লিখে রেডি করবে। হ্যাঁ, এটা একটু মানে ইলাবোরেট, তো এটাকে লিখে রেডি করবে বাড়িতে, বুঝুন, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখে নাও। যা কোয়েশ্চেন আছে নিংড়ে, এর বাইরে কি প্রশ্ন আসবে? আর আসবে না। একটি আদর্শ উদ্ভিদ কোষের বাইরে দেবেও না, চিন্তা নেই। উদ্ভিদ কোষের একটি আদর্শ প্রাণী কোষের সমবিভাজনের সময় বেমতন্তু গঠন ও সাইটোপ্লাজমের বিভাজন কিভাবে হয় তা পার্থক্যের আকারে উপস্থিত করো। ভালো প্রশ্ন, একটু ভেঙে দিল। একটি আদর্শ উদ্ভিদ কোষে আদর্শ প্রাণী কোষে সমবিভাজনের সময় মানে মাইটোসিসের সময়, ঠিক আছে, ওকে, ও কতগুলো গ্যামেট হয় বলে দিচ্ছি, সময় বেমতন্তু গঠন ও সাইটোপ্লাজমের বিভাজন কিভাবে হয়। মানে বেমতন্তু গঠন মানে জানতে চাইল বেমতন্তু সেন্ট্রিওল দিয়ে হয়, সেটা সেন্ট্রিওল ছাড়া হয়, মাইক্রোটিবিউল দিয়ে হয়। আর সাইটোপ্লাজমের বিভাজন মানে একটা ক্লিভেজ সাইটোকাইনেসিস, ঠিক আছে। কোষচক্রের ইন্টারফেস দশায় এজ উপদেশী ঘটনা করে লেখো, পারবে। মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক, প্রমাণ করো, পারবে। এটা রিপিট কোয়েশ্চেন। মাইটোসিস এবং মিওসিসের কোষ বিভাজনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ে পার্থক্য লেখো। বিভাজনের প্রকৃতি, উৎপন্ন কোষের সংখ্যা অলরেডি বলা আছে, রিপিট কোয়েশ্চেন এগুলো সব। ডিএনএ এবং আরএনএর মধ্যে নিম্নলিখিত পার্থক্য নিরূপণ করো। শর্করার প্রকৃতি, একটা ডিঅক্সিরাইবোজ শর্করা, রাইবোজ শর্করা, কাজ হচ্ছে ডিএনএ বৈশিষ্ট্য বহন করে, আর আরএনএও বৈশিষ্ট্য বহন করে, যেখান থেকে প্রোটিন তৈরি হয়। তবে কিছু কিছু রেট্রোভাইরাসের ক্ষেত্রে আরএনএই কিন্তু অ্যাজ আ জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করতে পারে। মাইটোসিস প্রক্রিয়া অংশগ্রহণের ভিত্তিতে বৃদ্ধি, ক্ষয়পূরণ, প্রজনন এবং পুনরুৎপাদন কিভাবে ঘটে উদাহরণসহ লেখো। বলতে চাইলো কিভাবে মাইটোসিস বৃদ্ধি, ক্ষয়পূরণ, প্রজনন, পুনরুৎপাদনে সাহায্য করে। বৃদ্ধি মানে একটি গাছ ছোট থেকে বড় হওয়ার জন্য কোষের বেশি করে দরকার হয়, কোষ বিভাজনের দরকার হয়, যা ঘটে মাইটোসিস প্রক্রিয়ায়। তারপর রয়েছে যে ক্ষয়পূরণের ক্ষেত্রে কি রয়েছে? ক্ষয়পূরণ মানে কোনো জায়গা ধরো কেটে গেলে বা আঘাতপ্রাপ্ত হলে সেই জায়গা কিছুদিনের মধ্যে আবার ক্ষয়পূরণ হয়ে যায় মাইটোসিস প্রক্রিয়া। প্রজনন হচ্ছে, প্রজনন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখি ভালো করে দেখবে। মাইটোসিস বলছে প্রজনন কার ক্ষেত্রে হয়? প্রজনন হচ্ছে মাইটোসিস। এক্ষেত্রে কি আমরা প্রজনন বলতে যে সমস্ত আমাদের যে মানে দেহ মানে যে অঙ্গজনন বিষয়টা দেখি, ভালো করে বুঝবে, এখানে লুপ আছে কিন্তু একটা। মাইটোসিস প্রক্রিয়া বলছে, এদিকে প্রজনন বলছে, ভালো করে বুঝতে হবে। প্রজনন মানে অঙ্গজনন, বুঝতে পারলে কোয়েশ্চেনটা হ্যাঁ কি না? হ্যাঁ বিভোর, আসছি। বুঝতে পারলে হ্যাঁ কি না? বোঝা গেল? প্রজনন কিন্তু মাইটোসিস মানে অঙ্গজননের ক্ষেত্রে বলতে হবে। অঙ্গজননের ফলে মূল থেকে কাণ্ড থেকে তৈরি হতে পারে। পুনরুৎপাদন মানে হচ্ছে তুমি টিকটিকির লেজ বলতে পারো, অসুবিধা নেই, চলো। সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ বলা আছে, পারবে। প্রোফেজ ও টেলোফেজের পরস্পর বিরোধী কেন দেখে নেবে। প্রোফেজে যা হয় তার উল্টো হয়, পরপর লিস্ট করবে, শেষকালে লিখবে ওর জন্য বিপরীতমুখী। টেলোমিয়ার সেন্ট্রোমিয়ারের মধ্যে দুটি পার্থক্য লেখো, পারা উচিত। টেলোমিয়ার এন্ড পার্ট, সেন্ট্রোমিয়ার মুখ্য কাজ, এর সাথে কাইনেটোকোর যুক্ত থাকে, কাইনেটোকোর যুক্ত থাকে না। এ ক্রোমোজোমকে প্রোটেক্ট করে, এ ক্রোমোজোমের সাথে বেমতন্তু অ্যাটাচমেন্টে সাহায্য করে। হয়ে গেল, তিনটে বলে দিলাম। কোষ বিভাজনে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম ও সেন্ট্রিওল ভূমিকা লেখো, বলে দিয়েছি। পরাগরেণু থেকে কীভাবে পুংগ্যামেট উৎপন্ন হয়, এটা হচ্ছে তোমার কী হবে উত্তরটা? পরাগরেণু থেকে কীভাবে পুংগ্যামেট উৎপন্ন হয় কী হবে? এখানে জানতে চেয়েছে মিওসিসের গল্প জানতে চেয়েছে, পরিষ্কার কথা। টেলোফেজ দশায় কী ঘটে নিউক্লিয়াসের তা লিখতে হবে। বর্ণান্ধতার গল্প পরে পড়ছি। মিওসিস কোষ বিভাজনের তিন তাৎপর্য লেখো, পারবে। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস, প্রাণীকাইনেসিসের পার্থক্য লেখো, গল্প শেষ। খেল খতম, পয়সা হাজম। জাস্ট এন্ড অফ দিস লেকচার। এই হলো আজকের গল্প, ঠিক আছে? তো এবারে আজকের মতো এন্ড শেষ করলাম।